হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল। আজকের আমরা পরমাণুর গঠন বা অ্যাটমিক স্ট্রাকচার ভিডিও লেকচার 3 স্টার্ট করব। তাহলে চলো ক্লাস শুরু করা যাক। তবে যারা এখনও পর্যন্ত পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও দেখোনি, তোমরা অবশ্যই আমাদের লিঙ্কে গিয়ে পার্ট 1 এবং পার্ট 2 দেখে নাও। তারপর তোমরা যদি পার্ট 3 ভিডিও দেখা শুরু করো, তবে তোমাদের আশা করি পরমাণুর গঠন সম্পর্কে যে ভীতি রয়েছে সেটা অবশ্যই দূর হবে। তাহলে চলো ক্লাস স্টার্ট করা যাক। তাহলে এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য। কেমন? সেকেন্ড, বোরের পরমাণুর মডেলে যে গঠন আমরা দেখি সেটা কিরম ছিল? এইরকম নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের চারধারে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। বোর্ডে এঁকে ফেললাম। এটা কি একটা দ্বিমাত্রিক তল। দেখো, এটা যদি এক্স হয়, এটা ওয়াই হয়, দ্বিমাত্রিক তল। বোরের পরমাণুর গঠন কিসের ক্ষেত্রে প্রযোজ্য? দ্বিমাত্রিক মডেলের ক্ষেত্রে প্রযোজ্য, বা বোর দ্বিমাত্রিক মডেল বিশিষ্ট পরমাণুর গঠন দিয়েছিলেন। কিন্তু প্রকৃতপক্ষে কোনো পরমাণু ত্রিমাত্রিক, তাই দেখা গেল বোরের তত্ত্ব প্রযোজ্য হলো না এখানে। কিসের জন্য? এটা তাহলে কি দ্বিমাত্রিক। 3 নম্বর, বোর যে সমীকরণ প্রয়োগ করেছিলেন কৌণিক ভরবেগ mvr সমান n ইন্টু h/2π, এই সমীকরণটি সম্পূর্ণরূপে তাত্ত্বিক, মানে কোনো প্রুফ ছিল না এই সমীকরণের। এটা তার কাছে একটা ধারণা বা অ্যাজাম্পশন ছিল, কোনো তাত্ত্বিক প্রুফ তিনি দেননি। আর তিনি একই সঙ্গে ইলেকট্রনের কণাধর্মিতা এবং তরঙ্গধর্মিতা দুটোই ব্যাখ্যা করে দিয়েছেন। কার মতে? ম্যাক্সওয়েলের তরঙ্গধর্ম এবং প্ল্যাঙ্কের কণাধর্ম সবই একসাথে ব্যাখ্যা করে দিয়েছেন, কিন্তু কারোর সুস্পষ্ট প্রমাণ তিনি দিতে পারেননি। এইসব কারণে বোরের পরমাণু মডেল দেখা গেল কিছু কিছু সীমাবদ্ধতা দেখা দিল। আর তার পরবর্তীতে বোরের পরে আরো বিভিন্ন বিজ্ঞানী আরো উন্নততর, মানে যেই গঠনের সাহায্যে প্রকৃতপক্ষে পরমাণুর গঠন কিরম হতে পারে, গঠন বলতে পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াস বা নিউক্লিয়াসের অভ্যন্তরে প্রোটন, নিউট্রন, এই কণাগুলো কিভাবে বিন্যস্ত থাকে সেটা দেখানো হয়েছে। ঠিক আছে? বোরের তত্ত্ব যখন প্রমাণিত হলো, যে মানে বোর যখন পরমাণুর গঠন বলেছিলেন যে পরমাণুর মধ্যে মুখ্য শক্তি স্তর থাকে, হাইড্রোজেনের তিনি রেখা বর্ণালী সুস্পষ্টভাবে ব্যাখ্যা দিলেন। কিন্তু বোরের পরে আর একজন বিজ্ঞানী সোমারফিল্ড, তিনি বোরের এই বৃত্তাকার কক্ষপথের বর্ণনা করতে গিয়ে তিনি বললেন যে যখন কোনো কণা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, শুধুমাত্র যে বৃত্তাকার পথেই আবর্তন করবে সেরমটা নয়, ঘূর্ণনের ফলে উপবৃত্তাকার কক্ষপথেরও সৃষ্টি হতে পারে। আর সেই জন্যই আমরা যখন পারমাণবিক বর্ণালীগুলো দেখেছিলাম, বামার সারিতে একটাই কোনো রেখা ছিল না, লাল, সবুজ, নীল, বেগুনি, 4টে রেখা ছিল। এরম আরো লিম্যানের সারিতেও দেখবে অনেকগুলো রেখা দেওয়া আছে সারি। ঠিক আছে? যে হাইড্রোজেন পরমাণুতে যদি n=3 থেকে n=2, অথবা n=4 থেকে n=2, মানে যদি কেবলমাত্র একটা করেই মুখ্য শক্তি স্তর থাকতো, তাহলে সেখানে পারমাণবিক যে রেখা বর্ণালী পাওয়া গেছিল, একটাই করে রেখার বর্ণালী পাওয়া যেত। কিন্তু সেখানে দেখা গেছিল কি, এইরকম ভাবে যদি রেখা বর্ণালী, এটাকে পর্দার সাহায্যে চিহ্নিত করি, তাহলে এটা বামারের জন্য একটা রেখা বর্ণালী পাওয়া উচিত ছিল।
ধরো বামারের পরে প্যাসেনের জন্য একটা সারি পাওয়া উচিত ছিল, কিন্তু দেখা গেছিল বামারের জন্যই এরকম 4টে রেখা বর্ণালী পাওয়া গেছিল। তার কারণটা কি? যদি শক্তি স্তর একটা করেই হতো তাহলে সেখানে কেবলমাত্র একটা করেই পারমাণবিক বর্ণালীর সারি পাওয়া উচিত ছিল, কিন্তু যখনই দেখা গেল সেখানে একাধিক সারি উপস্থিত আছে, সোমারফিল্ড তার ব্যাখ্যা দিলেন এইভাবে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যখন আবর্তন করছে, আবর্তন করার সাথে সাথে বৃত্তাকার পথ যেমন থাকে তার সঙ্গে উপবৃত্তাকার পথেরও অস্তিত্ব থাকে। উপবৃত্তাকার পথটা একটু ঠিক করে আঁকলে এইরকম হবে, সম্ভবত আমার আঁকাটা একটু ভুল হয়ে গেছে, এইরকম হবে। ঠিক আছে, এইবার বৃত্তাকার পথে যখন ইলেকট্রন আবর্তন করছে সোমারফিল্ডের মতে, তখন ইলেকট্রনের প্রতি ক্ষেত্রে, এটা যদি অক্ষ হয়, প্রতি ক্ষেত্রের কি হচ্ছে দেখো, প্রথমে এরম ছিল, এটা একটা কোণ, আবার যখন ইলেকট্রন ঘুরতে ঘুরতে এখানে চলে আসবে তখন কি হবে, কোণের মান পরিবর্তন হবে। অর্থাৎ বৃত্তাকার পথে আবর্তনকালে ইলেকট্রনের প্রত্যেক ক্ষেত্রে ব্যাসার্ধ বা নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব একই থাকলেও কি পরিবর্তন হবে, ঘূর্ণন কোণটা পরিবর্তন হবে। কিন্তু উপবৃত্তাকার কক্ষপথের ক্ষেত্রে দেখো ঘূর্ণন কোণও যেমন পরিবর্তন হবে, এটা একটা যদি উপবৃত্তাকার কক্ষপথ হয়, এইটা ঘূর্ণন কোণও যেমন পরিবর্তন হচ্ছে, সেরকম নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, এইভাবে তিনি কোনো কক্ষপথের অন্তর্গত আরো কতগুলি উপবৃত্তাকার কক্ষপথ বা পরবর্তীকালে যার নাম হয়েছে উপকক্ষ আবিষ্কার করেছিলেন, এবং এই উপকক্ষ আবিষ্কারের সাথে সাথে তিনি হাইড্রোজেনের যে রেখা বর্ণালীর একাধিক সারির অস্তিত্ব, সেই তার সপক্ষে একটা সঠিক ধারণা বা যুক্তি দিয়েছিলেন। ঠিক আছে, সাধারণত যে কক্ষ বা প্রধান শক্তি স্তর তার অন্তর্গত কি হবে, উপকক্ষ বা একে বলা হবে গৌণ শক্তি স্তর। একটা প্রধান শক্তি স্তর বা মুখ্য কক্ষ, তার আন্ডারে কে থাকবে, গৌণ কক্ষ বা অ্যাজিমুথাল কক্ষ। ঠিক আছে, এটা কার মতে, সোমারফিল্ডের মতে। ক্লিয়ার? কিন্তু দেখা গেল সোমারফিল্ডও ঠিক একই রকম ভাবে, বোর যেমন দ্বিমাত্রিক পরমাণুর গঠন দিয়েছেন, সোমারফিল্ডও ঠিক একই রকম ভাবে দ্বিমাত্রিক পারমাণবিক মডেলই দিলেন। তাহলে কি হবে, পরমাণু তো ত্রিমাত্রিক, তাহলে সোমারফিল্ডের তত্ত্ব দেখা গেল কিছু ক্ষেত্রে ব্যতিক্রমী বা সীমিত হয়ে পড়ল। এবার আরো উন্নততর পারমাণবিক মডেল মানে ত্রিমাত্রিক মডেল গঠন করার, ত্রিমাত্রিক মডেল তৈরি করার জন্য বিভিন্ন বিজ্ঞানীরা আবার সচেষ্ট হলেন। তাহলে বোর থেকে আমরা কি জেনেছিলাম, মুখ্য শক্তি স্তর, আর সোমারফিল্ড কি বললেন, গৌণ শক্তি স্তর বা উপকক্ষ। ঠিক আছে, তাহলে এই দুজন আবিষ্কার করলেন, কিন্তু সবই ছিল দ্বিমাত্রিক। পরবর্তীতে ত্রিমাত্রিক বা আরো অ্যাডভান্স পরমাণুর মডেল, মানে ইলেকট্রন গুলো কিভাবে ত্রিমাত্রিক অঞ্চলে বিন্যস্ত হয়ে আছে, সেই মডেল দেওয়ার জন্য আরো বিজ্ঞানীরা একদম সচেষ্ট হয়ে উঠে পড়ে নিজেদের পরীক্ষা শুরু করেছিলেন। তাদের মধ্যে যে দুজন ছিলেন তাদের নাম হলো বিজ্ঞানী ডি ব্রগলি, ব্রকলি নয়, ডি ব্রগলি। আর একজন ছিলেন হাইজেনবার্গ। এই দুজন প্রায় 1926 সাল নাগাদ, মানে পরপর প্রায় আবিষ্কারগুলো চলছে। ডি ব্রগলি বললেন কোন পদার্থের একই সাথে দ্বৈত ধর্ম লক্ষ্য করা যায়।
দ্বৈত মানে ডুয়েল ক্যারেক্টার। প্রথমে ম্যাক্সওয়েল বললেন শুধু ধর্ম আছে, তারপর প্ল্যাঙ্ক বললেন না কণা ধর্ম আছে। ইনি দুজনকে একসাথে জুড়ে দিলেন। তিনি বললেন কোন পদার্থের ডুয়েল ক্যারেক্টার বা দ্বৈত ধর্ম আছে, মানে কণা ধর্মও আছে তার সাথে তরঙ্গ ধর্মও আছে। এবং তিনি তার সাপেক্ষে একটা সমীকরণ প্রমাণ দিয়েছিলেন, যেই সমীকরণটি হলো এরকম: ল্যামডা সমান এইচ বাই এম ইন্টু ভি, বা ল্যামডা সমান এইচ বাই পি। ল্যামডা কি? যখন তরঙ্গধর্মিতা দেখাবে সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, এইচ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এম ইলেকট্রনের ভর, ভি ইলেকট্রনের বেগ। ভর ইন্টু বেগ সমান ভর বেগ মোমেন্টাম, সেটা পি লেখা হয়েছে। ক্লিয়ার? তাহলে ডি ব্রগলি বললেন একই সাথে কোনো কণার তরঙ্গ ধর্ম আছে এবং কি ধর্ম আছে? কণা ধর্মও আছে। তার ডি ব্রগলি তত্ত্বকে বলা হয় দ্বৈত ধর্ম। কিসের? পদার্থের বা কণার দ্বৈত ধর্ম। তার সমীকরণ কি ছিল? ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। ল্যামডা হলো যে তরঙ্গ সৃষ্টি করবে, তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, এবং এইচ হবে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, তার সঙ্গে এম হবে ইলেকট্রনের ভর এবং ভি হবে তার বেগ। এইবার আর একটু ডিটেলসে মানে কিভাবে তিনি এই ল্যামডা এইচ এম ভি এই সমীকরণ তৈরি করেছিলেন সেটা আমরা দেখব। আচ্ছা, তোমরা শুধু বোরের এই সীমাবদ্ধতা লিখে নেবে, না লিখলেও চলবে। আর সোমারফিল্ড নামটা শুধু লিখবে, তার সঙ্গে কি লিখবে? তিনি উপকক্ষের সন্ধান দিয়েছিলেন, এবং তারপরে লিখবে, আচ্ছা লেখার দরকার নেই, তোমরা কাজ করো, শুধু শুনে নাও তো ভালো করে। আজকের দিনটা শুনে নাও, আর একটু বাকি আছে, নোটসটা তোমাদের মানে পরের ডেটেই দিয়ে দেবো, পরের ডেটে কমপ্লিট হয়ে যাবে, নোটসটা দিয়ে দেবো। ঠিক আছে? লিখতে হবে না, ভালো করে শোনো। তাহলে তাড়াতাড়ি পড়ানো হয়ে যায়। তাহলে ডি ব্রগলি নামটা ছিল এইরকম, ডি ঠিক আছে, ডি ব্রগলি আর তার সঙ্গে হাইজেনবার্গ, হাইজেনবার্গ বা হাইজেনবার্গ, এসিএন। আচ্ছা, কি ছিল আগে শোনো ভালো করে। ডি ব্রগলি আর হাইজেনবার্গ দুজনের ভূমিকা কি ছিল? পরমাণুর আরো উন্নততর মডেল কিভাবে তৈরি করা যায় সেই বিষয়ে তারা গবেষণা শুরু করেছিলেন। ডি ব্রগলি কি করলেন? প্ল্যাঙ্ক এবং তার সঙ্গে ম্যাক্সওয়েল দুজনকে জুড়ে দিলেন। একটাই সমীকরণ, কি সমীকরণ বলো? ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ইন্টু ভি। ল্যামডা কি? তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, এইচ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আর এম কণার ভর, এক্ষেত্রে আমরা ইলেকট্রনের ভর নিচ্ছি, যেহেতু ইলেকট্রনের ক্ষেত্রে নির্ণয় চলবে, আর ভি হবে ইলেকট্রনের বেগ। কিভাবে এই সমীকরণ তৈরি হয়েছে? প্রথমত প্ল্যাঙ্ক কি বললেন? ই ইকুয়াল টু এইচ নিউ, বা ই ইকুয়াল টু এইচ সি, বলো এইটা, ঠিক আছে? কি ছিল? ই ইকুয়াল টু এইচ নিউ বা ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। তারপরে আইনস্টাইন আপেক্ষিকতাবাদ
কি ছিল আপেক্ষিকতাবাদ? E ইকুয়াল টু এম সি স্কোয়ার। জানো নিশ্চয়ই এটা, জানো তো? তাহলে এই দুটো আপেক্ষিকতাবাদ কি ছিল? ভর এবং শক্তি অবিনশ্বর। যদি সামান্য পরিমাণ ভর ধ্বংস হয় তাহলে তার সমতুল্য পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এটা কার মতে? আইনস্টাইন। আইনস্টাইন। আর এটা ছিল প্লাঙ্ক। তাহলে ই সমান যদি এটা হয় আর ই সমান যদি এটা হয়, দুজনকেই তুলনা করে দিতে পারি। কিভাবে? এইচ সি বাই ল্যামডা ইকুয়াল টু এম ইন্টু সি স্কোয়ার, বা কোনাকুনি গুণ করব, ল্যামডা সমান একটা সি কেটে গেল, এইচ বাই এম আর সি নেমে এলো। ঠিক আছে, ল্যামডা সমান এইচ বাই এম সি। সি কি? আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ। সি এটা আমরা জানি। ইলেকট্রনের ক্ষেত্রে কি হবে? ফোটন কণা, আলোর ক্ষেত্রে ফোটন কণা। সেটা যদি সি হয় আলোর বেগ, তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে সেই বেগটা আমরা কি ধরে নেব? ভি। তাহলে সেখান থেকে কি লিখতে পারি? অতএব ল্যামডা সমান এইচ বাই এম ইন্টু ভি। বোঝা গেছে? ঠিক আছে তো নাকি? এইবারে ডি ব্রগলি কি করলেন? তার এই সমীকরণ কাজে লাগিয়ে একটু আগে বোর কি বলেছিলেন? এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই টু পাই। কিন্তু তার কোনো তাত্ত্বিক প্রমাণ ছিল না। সেই তাত্ত্বিক প্রমাণ কে দিয়েছিলেন? ডি ব্রগলি। তিনি বললেন ইলেকট্রনগুলো যে বৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে, সেই বৃত্তাকার পথের পরিধি, যে বৃত্তাকার পথে আবর্তন করছে এটা যদি নিউক্লিয়াস হয়, এই বৃত্তাকার পথের পরিধি কত হবে তা তিনি নির্ণয় করে দিলেন। কিভাবে? তিনি বোরের ওই যে সূত্র এমভিআর ইকুয়াল টু এনএইচ পাই, সরি এনএইচ বাই টু পাই, ওইটাকে কাজে লাগালেন। কি করলেন? বোরের মতে তাহলে বোর থেকে নিলেন কি? এমভিআর ইকুয়াল টু এন ইন্টু এইচ বাই টু পাই। তাহলে মাল্টিপ্লাই করলে কি হবে? টু পাই আর ইকুয়াল টু এন ইন্টু এইচ বাই এম ভি। এটা হবে তো? আবার এইচ বাই এম ভি সমান কি আছে? ল্যামডা। তাহলে টু পাই আর ইকুয়াল টু এন ইন্টু ল্যামডা। ল্যামডাটা কি? তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য মানে একটা তরঙ্গের সম্পূর্ণ দৈর্ঘ্য, তার সঙ্গে কত মাল্টিপ্লাই করা আছে? এন। এন স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক পূর্ণ সংখ্যা, 1 2 3 4 5 6। যদি বলা হয় এন এর মান 1, তাহলে শুধু ল্যামডা। এন এর মান 2 ল্যামডা, মানে দুটো তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। বোঝা গেছে? তাহলে 2 পাই আর কি? এই যে পরিধি কার সাথে সমান হচ্ছে? ল্যামডার সরল গুণিতকের সঙ্গে। ধরো এটা ল্যামডা হলো কি, এখান থেকে এই পর্যন্ত একটা তরঙ্গ দৈর্ঘ্য হলো, পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য হলো। কতগুলো তরঙ্গ দৈর্ঘ্য আছে এখানে? এখান থেকে শুরু করলে একটা, এখান থেকে শুরু করলে একটা, দুটো, এখান থেকে শুরু করলে এই পর্যন্ত তিনটে, এখান থেকে চারটে। এক্সাক্ট কক্ষপথ বৃত্তাকার নয়, তার মানটা কত? যে তরঙ্গ দৈর্ঘ্য তার সরল গুণিতক। তাহলে এখানে চারটে আছে, তাহলে 4 ইন্টু ল্যামডা। সেটাকে তিনি কি তৈরি করলেন? এন ইন্টু ল্যামডা। বা যে বৃত্তাকার কক্ষপথে ঘুরবে তার পরিধি কি হবে? ওই কণার বা ইলেকট্রন আবর্তনের ফলে যে তরঙ্গ দৈর্ঘ্য উৎপন্ন হবে, যে তরঙ্গ উৎপন্ন হবে, সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের সরল গুণিতক। বোঝা গেছে?
তাহলে এখান থেকে কি লিখবো, বৃত্তাকার পথের পরিধি কি হবে, স্টেটমেন্টটা হবে বৃত্তাকার পথের পরিধি, বৃত্তাকার পথের পরিধি কণা দ্বারা সৃষ্ট তরঙ্গের, কণা মানে এখানে ইলেকট্রন, সৃষ্ট তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের সরল গুণিতক। ঠিক আছে, বোঝা গেছে। এইবার তিনি এই সমীকরণকে কাজে লাগিয়ে বোরের mvr ইকুয়াল টু nh/2π এই সমীকরণের সত্যতা যাচাই করলেন বা গাণিতিকভাবে প্রমাণ দিলেন যে এইটা হচ্ছে আমার সমীকরণ, আমি পরিধি নির্ণয় করতে পারি। এইবার বোর যে বললেন mvr ইকুয়াল টু nh/2π, তিনি এটা তো কোনো ক্যালকুলেশন করে দেননি, তিনি একটা ধারণা বলে দিয়েছিলেন, অ্যাজাম্পশন করে দিয়েছিলেন। এইবার তোমাদের ডি ব্রগলি সেটার একটা সঠিক প্রুফ দেবেন। কিভাবে? এই সমীকরণকেই কাজে লাগানো হবে, 2πr ইকুয়াল টু n ইন্টু ল্যামডা। ডি ব্রগলির মতে ল্যামডা ইকুয়াল টু h/mv। একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে তৈরি করে দিলেন, এইদিকে পাঠিয়ে দেবে, তাহলে mvr হয়েছে n ইন্টু h/2π। এইবার তাহলে যে mvr ইকুয়াল টু nh/2π পাওয়া গেল, এটা কি এই সমীকরণকে কাজে লাগিয়ে তিনি তৈরি করে দিলেন। তাহলে ডি ব্রগলি তরঙ্গ সমীকরণ থেকে বোরের কৌণিক ভরবেগের সমীকরণ উপপাদন করা গেল। বুঝতে পেরেছো? হ্যাঁ, একই তো, 2πr ইকুয়াল টু n ইন্টু ল্যামডা, এটা হচ্ছে কিসের, ডি ব্রগলির সমীকরণ। তা সেই সমীকরণে ল্যামডার মান যদি ডি ব্রগলির সমীকরণে h/mv বসিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে, নিচে চলে আসবে, এটাই তো থেকে যাবে কৌণিক ভরবেগ, ওটাই প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, সেটাই তো করতে হবে, ডি ব্রগলি থেকে বোরের তত্ত্ব উপপাদন করতে হবে। এইটা তো ডি ব্রগলির সমীকরণ। হ্যাঁ, সেখান থেকে তিনি পরিধি নির্ণয় করেছিলেন, আবার ওই পরিধির সমীকরণকে কাজে লাগিয়ে কৌণিক ভরবেগটা নির্ণয় করলেন, যেটা বোর তাত্ত্বিকভাবে মানে কোনো প্রুফ সমেত দিতে পারেননি। হয়েছে? এই হচ্ছে গোটা ডি ব্রগলি আর বোরের মধ্যে একটা সম্পর্ক আর তার সমীকরণ। ঠিক আছে, এবার মুছে দিচ্ছি। বেশ, এরপর আসি আরো একজন বিজ্ঞানীর নাম বললাম, হাইজেনবার্গ। হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কি? অনিশ্চয়। তিনি বললেন ইলেকট্রনগুলো যখন পরমাণুর মধ্যে ঘুরে বেড়াচ্ছে, ইলেকট্রনগুলো যখন পরমাণুর মধ্যে ঘুরে বেড়াচ্ছে, একসঙ্গে তাদের অবস্থান এবং ভরবেগ নির্ণয় করা সম্ভব নয়। কেমন? ঠিক তোমরা যদি কল্পনা করো, মশা বসেছে একটা, মেরে দিতে পারবে, কিন্তু যদি হাতে মাছি বসে, মারাটা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। কেন? মাছির গতিবেগ মশার তুলনায় অনেক বেশি হবে তো। বা যদি বলা হয় একটা ফুটবল মাঠে, ফুটবল মাঠ মানে কি, একটা পরমাণু, একটা মাছি, ইলেকট্রন, ইলেকট্রন তো খুব ছোট পরমাণুর তুলনায়, তাহলে একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন আছে, মানে একটা ফুটবল অতটা যদি তোমরা ধারণা করো, তার মধ্যে একটা মাছি আছে, সে কোন সময় কোথায় উড়ে যাচ্ছে তোমরা কি সেটা ইমাজিন করতে পারবে? এটা সম্ভব নয়। তিনি এই কথাটাই বললেন যে পরমাণুর মধ্যে কোনো ইলেকট্রন যেহেতু এটা খুব ছোট, একই সঙ্গে এর গতিবেগ বা ভরবেগও বলতে পারি, তা ভরবেগ
এবং অবস্থান মানে কোন পজিশনে বসে আছে বা তার বেগগত একসাথে সাইমালটেনিয়াসলি আমরা ক্যালকুলেট করতে পারি না। কিছু না কিছু ত্রুটি আসবেই আসবে, ক্যালকুলেট করতে গেলে কিছু না কিছু ত্রুটি আসবেই আসবে। যেমন ওই মাছি বসলে মারতে গেলাম, নিজেরাই চড় খাবো, মাছি বেরিয়ে যাবে, হবে তো? ঠিক এই কথাটাই তিনি বললেন যে কোন ক্ষুদ্র গতিশীল কণা বা এটা মানে বৃহৎ আকার ম্যাক্রোস্কোপিক মানে যেগুলো খালি চোখে দেখা যায় এরকম বড় কণার ক্ষেত্রেও প্রযোজ্য ঠিকই, কিন্তু তাদের ক্ষেত্রে কিছু কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়। এইসব সীমাবদ্ধতা এড়িয়ে তিনি একটা যে সমীকরণ বললেন ডেল এক্স, এক্স হচ্ছে কি অবস্থান, ডেল অবস্থানের ত্রুটি বলছি পরে। সমীকরণ হলো ডেল এক্স ইন্টু ডেল পি, ডেল পি, পি হলো ভরবেগ। অবস্থান এবং ভরবেগ একসাথে পরিমাপ করা যায় না, পরিমাপ করতে গেলে কিছু না কিছু ত্রুটি আসবেই আসবে। সেই ত্রুটির মান তিনি বললেন h/4 পাই এর সমান হবে অথবা h/4 পাই এর থেকে বেশি হবে। মাথায় ঢুকলো? একসঙ্গে ভরবেগ এবং অবস্থান একসঙ্গে নির্ণয় করা সম্ভব নয়। যদি নির্ণয় করতে যাই তাহলে সেখানে কিছু না কিছু ভুল আসবেই আসবে। তার তিনি সমীকরণ একটা দিলেন, যদি ভরবেগ p হয় এবং তার অবস্থান x হয় তাহলে তাদের মধ্যে যে ত্রুটি আসবে সেটা হচ্ছে h/4 পাই এর সমান। ক্লিয়ার? এইবার এটাকে এভাবে লেখা যেতে পারে ডেল এক্স ইন্টু এম ডেল ভি গ্রেটার দেন ইকুয়াল টু h/4 পাই, বা আমরা লিখতে পারি ডেল এক্স ইন্টু ডেল ভি। আগে সমীকরণ দেখো, অবাক হয়ে যাওয়ার মতো কিছু নেই, আমি সব বলে দেব। এক্স হচ্ছে কি অবস্থান, এক্স হলো অবস্থান। অবস্থান বলতে কি, যদি আমরা কোনো কোঅর্ডিনেট একটা অক্ষ নিলাম, এটা এক্স অক্ষ হয়তো, তাহলে এখানে যদি কারো অবস্থান বলা হয় এরকম, এখানে অবস্থান, এখানে অবস্থান, এখানে অবস্থান, এখানে এটা যদি 0 0 পয়েন্ট হয় সেখান থেকে এইভাবে অবস্থান হতে পারে। ঠিক আছে, দেখা গেল কোনো মুহূর্তে তার অবস্থান এখানে, কিন্তু মাপতে গিয়ে তার অবস্থান কোথায় চলে গেল, এখানে। ঠিক আছে, তাহলে অবস্থান কি হচ্ছে, কিছুটা পরিবর্তন হয়ে যাচ্ছে সাথে সাথে। আর এই যে কোনো কিছু ক্ষুদ্র পরিবর্তন পরিমাপ করার জন্য এই ডেল চিহ্ন ব্যবহার করা হয়। ডেল হচ্ছে প্রকৃতপক্ষে কি, দুটো মানে দুজনের মধ্যে তুলনা করার সময় পরিমাপ করার জন্য। অ্যাকচুয়ালি ধরো 6 - 2 কত হবে, এটা তো একটা তফাৎ। 6x - 2x কি হবে, 4x। তাহলে এটা কি কিসের পরিবর্তন হচ্ছে, x এর পরিবর্তন। সেটাকে আমরা কিভাবে দেখাই, এরকম ডেল এক্স সমান 6x - 2x, মানে দুটো রাশির মধ্যে পরিবর্তন বোঝানোর জন্য এই ডেল শব্দটা ব্যবহার করা হয়। ঠিক আছে, পরবর্তীতে তোমরা অঙ্কে এটা পড়বে, অঙ্ক স্যারকে বলবে আগে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন শিখিয়ে দিতে, না হলে ফিজিক্স পড়তে পারবে না। ঠিক আছে, ইন্টিগ্রেশন আছে 12-এ, কিন্তু সেটা প্রয়োগ হবে কোথায়, 11-এ ফিজিক্সে বেশি প্রয়োগ হবে, কেমিস্ট্রিতে হবে কিন্তু কম, ফিজিক্সে বেশি প্রয়োগ হবে। তাই তোমরা আগে চেষ্টা করবে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনের ধারণাটা নিয়ে নিতে। এখানে আমার যতটা প্রয়োজন আমি সেটা একটু একটু করে বলে দেব, বুঝে যাবে। তাহলে এখানে আমরা ডেল শব্দটা কি অর্থে ব্যবহার করব, পরিবর্তন। তাহলে এক্স অবস্থান পজিশন, কিন্তু ডেল এক্সটা কি অবস্থানের পরিবর্তন, মানে আগে এই জায়গায় ছিল এখন সে এই জায়গায় পরিবর্তিত হয়ে গেছে। তাহলে মাপতে গিয়ে কতটা ভুল দেখা যাবে সেটাকে ডেল এক্স। ঠিক আছে, তাহলে যদি এটা অবস্থান নেওয়া হয় এটা কি হবে, ডেল এক্স নেওয়া হবে কি অবস্থানের ত্রুটি।
মাথায় ঢুকলো? অবস্থানের ত্রুটি মানে দুটোর মধ্যে ডিফারেন্স। পি হলো কি? ভরবেগ। আর ভরবেগকে আমরা এম ইন্টু ভি দিয়ে লিখতে জানি। কিন্তু ভর কি হয়? সবসময় স্থির থাকে ভর, সে আপেক্ষিকতা বাদে, আমরা পরে সেগুলো যাব, মানে গতিবেগের সঙ্গে ভরের একটা সম্পর্ক আছে। কিন্তু সাধারণত আমরা এখানে কি, ভর যদি স্থির ধরা হয় তাহলে সেক্ষেত্রে বেগ এটা তো পরিবর্তন হতে পারে, কারোর বেগ 20 কিলোমিটার, কারোর 30 কিলোমিটার, মানে বেগ একটা কি চলরাশি। তাই ডেল পি এই জায়গায় আমরা কি লিখতে পারি, এম ডেল ভি। কারণটা কি, ভর স্থির ধরলে শুধুমাত্র বেগেরই পরিবর্তন সম্ভব। যখন ডেরিভেটিভ শিখবে তখন জানতে পারবে একটাকে ধ্রুবক ধরে আর একটা যে চলরাশি তাকেই পরিবর্তন করা হয়। যেহেতু বেগ চলরাশি মানে বেগ সবার আলাদা আলাদা হতেই পারে, ভর সাধারণত স্থিরই থাকে কিন্তু বেগ পরিবর্তনশীল হতে পারে, তাই আমরা ডেল ভি দিয়ে প্রকাশ করলাম। এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে ডেল পির পরিবর্তে কি লিখতে পারি, এম ডেল ভি, সেটা এখানে লিখেছি আর সেই সমীকরণটা তৈরি করে দিয়েছি। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম, ডেল এক্স ডেল ভি গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 4 পাই এম, বা বলতে পারি অবস্থান ত্রুটি গুণিতক বেগের ত্রুটি কি হবে, এইচ বাই 4 পাই এম এর সমান অথবা বেশি। ঠিক আছে? তাহলে অনিশ্চয়তা নীতি কি বলা হলো, একই সঙ্গে কোন ক্ষুদ্র কণার বেগ এবং অবস্থান পরিমাপ করা যায় না। কিন্তু বোর কি বলেছিলেন, এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। এম ভি আর মানে ভরবেগ, তার সাথে আর গুণ করা হয়েছে মানে কৌণিক ভরবেগ, এইচ বাই 2 পাই এর সাথে সমান। তিনি নির্দিষ্ট করে বলে দিলেন যে ইলেকট্রন এই কক্ষপথে ঘুরলে এম ভি আর সমান এন ইন্টু এইচ বাই 2 পাই হবে। কিন্তু হাইজেনবার্গ কি বললেন, তার ভর এবং বেগ একসাথে ক্যালকুলেট করাই যায় না, অথচ তিনি এখানে ভর আর বেগের একটা সমীকরণ দিয়ে দিতে পারলেন। এটা অবিশ্বাস্য, হতেই পারে না। হয় হাইজেনবার্গ ঠিক, না হলে বোর ঠিক, কিন্তু বোরের কোনো তাত্ত্বিক ভিত্তি ছিল না, তাই হাইজেনবার্গেরটাই ঠিক বলে মানা হলো। আর যখন আরো প্রমাণ শুরু করা হলো যে আরো অনেক যে কি এর প্রমাণ হতে পারে, সত্যিই তাই, মানে অত ক্ষুদ্র, সে প্রচুর ক্ষুদ্র, তার বেগ প্রচুর বেশি, ঘুরতে থাকলে কি হবে, কোনো একটা সময়ে এখানে আমরা সে বেরিয়ে যাবে, এখানে বেরিয়ে যাবে। ঠিক আছে? তাহলে ভর আর বেগ একসাথে গণনা করা সম্ভব নয়। এটা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হাইজেনবার্গ যে বোর এটা ভুল বলেছিলেন। ঠিক আছে? তাহলে পরমাণুর গঠন কি হবে? এই সব সমস্যা সমাধানের জন্য পদার্থবিদ্যায় নতুন একটা যুগের সূচনা হলো, যার নাম তৈরি হলো কোয়ান্টাম মেকানিক্স। তোমরা এখন যে মেকানিক্সটা পড়ছো সেটা কিসের? ক্লাসিক্যাল মেকানিক্স। এখন ক্লাসিক্যাল মেকানিক্স পড়ছো, বেগ, সরণ, ত্বরণ, ভরবেগ, ভেক্টর, এগুলো ক্লাসিক্যাল মেকানিক্স বা নিউটনিয়ান মেকানিক্স। কিন্তু পরবর্তীতে যখন পড়বে তরঙ্গের উপর, তরঙ্গ বেগ, আবর্তন, সেই সংক্রান্ত আলোচনা হবে কিসে? কোয়ান্টাম মেকানিক্সে। হাইজেনবার্গ এবং ডি ব্রগলি এদের দুজনকে প্রাধান্য দিয়ে, মানে কোনো পদার্থের কণাধর্মিতা এবং তরঙ্গধর্মিতা এই উভয় গুণ আছে, এটাকেও যেমন নেওয়া হয়েছে, তার সঙ্গে হাইজেনবার্গের কথাও মাথায় রাখা হয়েছে যে একসঙ্গে ভর এবং বেগ, একসঙ্গে অবস্থান এবং বেগ গণনা করা যায় না। এই দুটো বিষয়কে মাথায় রেখে নতুন একটা যুগের সূচনা হলো, সেটা হলো কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম বলবিদ্যা। ঠিক আছে? হাইজেনবার্গ এবং শ্রোডিঙ্গার দুজন বিজ্ঞানী এই কোয়ান্টাম মেকানিক্স নিয়ে স্টার্টিং করেছিলেন এবং তারা সেটা কি করলেন, অ্যাপ্লাই করলেন পরমাণুর গঠনের ক্ষেত্রে।
কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে তরঙ্গ বলবিদ্যা, তরঙ্গ বলবিদ্যাও বলা হয়, মানে তরঙ্গ রিলেটেড যাবতীয় যা ক্যালকুলেশন তিনি দেখিয়েছিলেন। আর মানে সব থেকে বড় কথা, এটা ছিল ইমাজিনারি, মানে কাল্পনিক, কাল্পনিক ইকুয়েশন। যেমন আমরা বিন্দু কি, বিন্দুর সংজ্ঞা কি বলা হয়? একমাত্রিক, একটা কাল্পনিক অবস্থান। যখন বিন্দু আঁকা হয় আমরা কি খুব ছোট্ট করে এরম দিই, নাকি বিন্দু এরম এরম করে দিই? ছোট্ট করে দিই কেন? বিন্দুর বাস্তব অস্তিত্ব নেই, কাল্পনিক। আর একমাত্রিক, যখনই আমরা গোল করতে যাব তখন সে দ্বিমাত্রিক হয়ে যাবে। এটা দ্বিমাত্রিক হলো না। একমাত্রিক মানে কি, এই রেখা এটা হচ্ছে একমাত্রিক, যখনই এই বোর্ডের তল এটা হয়ে গেল দ্বিমাত্রিক। তাহলে বিন্দুর ক্ষেত্রে একটা মাত্রাই ধরা হয়, আর সেটাকে আমরা খুব সূক্ষ্মভাবে দিয়ে থাকি। ঠিক আছে? তো এই শ্রোডিঙ্গারের যে তরঙ্গ সমীকরণ, এটাও ছিল কাল্পনিক। কাল্পনিক বলাটা ভুল, ম্যাথমেটিক্যালি প্রুভ ছিল, ম্যাথমেটিক্যালি, থিওরিটিক্যালি প্রুভ। পরে সেখান থেকে যখন বিশ্লেষণ করা হলো, সেগুলো দেখা গেল আগে ক্লাসিক্যাল মেকানিক্স কাজে লাগিয়ে বোর যে পরমাণুর মডেল দিয়েছিলেন, মানে সবার সাথেই প্রযোজ্য হয়ে যাচ্ছে। এটা ছিল ম্যাথমেটিক্যালি, একদম পুরো থিওরিটিক্যাল। আমরা থিওরি আর প্র্যাকটিক্যাল দুটো করে থাকি। তো থিওরিটিক্যাল তিনি যা তৈরি করে দিলেন সেটা দেখা গেল প্র্যাকটিক্যালি পরে পরে সব মিলে যাচ্ছে। এটা ছিল কোয়ান্টাম মেকানিক্স। তিনি একটা সমীকরণ তৈরি করেছিলেন যেটাকে বলা হয় ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অবকল সমীকরণ। ক্লাস 12-এ পড়বে। শুধু আমরা এখানে সমীকরণটা মনে রাখবো কি, শ্রোডিঙ্গার একটা সমীকরণ দিয়েছিলেন কিসের, তরঙ্গের উপর। সেই সমীকরণ সমাধান করেই পরমাণুর মধ্যে ইলেকট্রনের অবস্থান, যাবতীয় যা কিছু ওই একটাই সমীকরণ সমাধান করে পাওয়া সম্ভব হয়েছিল। ঠিক আছে? কি ছিল সেই সমীকরণ, এত গুরুত্বপূর্ণ সমীকরণ? শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণ, শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণ বা ওয়েভ ইকুয়েশন। এটা হচ্ছে একটা অবকল সমীকরণ, ছিল এরকম, d2 psi বাই dx স্কোয়ার প্লাস d2 psi বাই dy স্কোয়ার প্লাস d2 psi বাই d z স্কোয়ার প্লাস 8 pi স্কোয়ার m বাই h স্কোয়ার ইন্টু e মাইনাস v psi ইকুয়াল টু 0। মনে রাখতে হবে এটা কি ছিল, শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ। যে কোনো সমীকরণ যদি ধরো 5x ইকুয়াল টু 10, তাহলে x এর ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারি 5। বলে হুম, 5x ইকুয়াল টু 10 হলে x এর মান কত, 5। বলে হ্যাঁ, বেশ। যদি বলি 2x স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু 0, এখান থেকে x এর একটা মান পাওয়া যায়। মানে যে কোনো সমীকরণ সমাধান করলে সমীকরণের যে বীজ বলা হয় তো, তার একটা ভ্যালু পাওয়া যায়। তাহলে এটা একটা অবকল সমীকরণ, এখানেও একেও যদি আমরা ক্যালকুলেশন করি এরও একটা ভ্যালু পাওয়া যাবে। কার ভ্যালু পাওয়া যাবে, যেটা তার বীজ, সমীকরণের যেটা বীজ বা চলরাশি যেটা, কে এখানে, সেটা হচ্ছে সাই। এর নাম কি, সাই। উচ্চারণটাও লিখে রেখে দিই, সাই, PSI।
সাই। ঠিক আছে, সাই কি? সাই হলো তরঙ্গ অপেক্ষক। মারাত্মক একটা জিনিস তৈরি করে দিয়ে চলে গেছেন ম্যাথমেটিক্যালি, ম্যাথ দিয়ে প্রুফ করে দিয়ে চলে গেছেন। ওইসব মানে ব্যবহারিক ভাবে অত প্রমাণ পরীক্ষা নিরীক্ষা অত করার কিছু দরকার নেই। ম্যাথমেটিক্যালি যা প্রমাণ করে দিয়ে চলে গেছেন সব হুবহু মিলে গেছে। সাই হলো কি? তরঙ্গ অপেক্ষক, নতুন একটা টার্ম, বা বলা হয় ওয়েভ ফাংশন। ওয়েভ ফাংশন, বিচিত্র অনুষ্ঠান। ওয়েভ ফাংশন কি? ফাংশন মানে কি? কোনো কাজ। অপেক্ষক মানেও কাজ, 12-এ সব এগুলো পড়বে। ঠিক আছে, এখানে আরো অপারেটর বলে একটা টার্ম আছে। অপারেটর মানে আমরা ম্যাথে যেমন প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন করে থাকি, ওইগুলো হচ্ছে অপারেটর। মানে একজনকে বলা হচ্ছে তোমাকে একজনকে আর একজনের সঙ্গে যোগ কর, 2 + 5 মানে কি 2-কে 5-এর সঙ্গে যোগ কর, অপারেটর। সেরকম ফাংশন টার্মটা কি? ফাংশন হচ্ছে দুটো চলরাশি, মানে ধরো 2x + 3, 2x + 3, y = 2x + 3। ওয়াইটা এমন একজন, ওয়াইও একজন চলরাশি, এক্সও একজন চলরাশি, কিন্তু ওয়াই এর মান কি হবে? এক্স এর উপর ডিপেন্ডেন্ট হবে। ঠিক আছে, এক্স এর মান পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওয়াই এর মানও পরিবর্তন হবে। ওয়াই কে বলা হচ্ছে কি? ফাংশন অফ এক্স। মানে এইভাবে লেখা হয় y = f অফ x, মানে x পরিবর্তন হলে y এর মান পরিবর্তন হবে। যদি x এর মান 1 হয় তাহলে এখানে ভ্যালু কত হবে? 5 হবে। x এর মান যদি 2 হয় y কত হবে? 7 হবে। ঠিক আছে, y কার উপর নির্ভরশীল হবে? x এর উপর, এবং y হলো x এর একটা ফাংশন বা অপেক্ষক। সেটা এইভাবে y = f অফ x, এটা হচ্ছে ফাংশন। ঠিক আছে, এখানেও তাহলে তরঙ্গ অপেক্ষক বললে কি? তরঙ্গের একটা ফাংশন। এটা অনেকটা জটিল একটা গণনা, তোমাদের শুধু এই টার্মটা মনে রাখতে হবে। ঠিক আছে, এই সাইয়ের এর একটা ভ্যালু আছে, সম্ভবত এই রকম √2/L sin nπx/L, একটা বড় ইকুয়েশন আছে। আমাদের অত শত লাগবে না, শুধু অপেক্ষক বললে কি যে অন্যকে কি করবে বলে দেবে যে তার উপর কি কি কাজ করতে হবে। এখানে যেমন আমরা দেখলাম y বলে দিচ্ছে কি x এর সঙ্গে 2 গুণ করে তারপর 3 যোগ করলে আমার মান পাওয়া যাবে, ছিল তো y = 2x + 3। তার মানে কি x এর মান 1 হলে তাকে 2 এর সঙ্গে গুণ করো, তারপর 3 যোগ করো। বুঝতে পেরেছো? সেরকম তরঙ্গ একটা ফাংশন, মানে এমনি তরঙ্গ, নর্মাল তরঙ্গ, ওয়েভ, এরকম তো, কিন্তু তাকে কিসে রূপান্তর করে দেওয়া হয়েছে? ফাংশনে, মানে গাণিতিক ভাবে তাকে বলে দেওয়া হয়েছে তুমি এই কাজটা করো। একটু জটিল ধারণা, আমরা খুব সহজ করেই পড়বো। তরঙ্গ অপেক্ষক হলো সাই। ঠিক আছে, সেটাকে তিনি কিসের ক্ষেত্রে প্রযোজ্য করে দিয়েছিলেন? ইলেকট্রনের তরঙ্গে রূপান্তর করে দিয়েছিলেন। ঠিক আছে, তরঙ্গ ছিল এটা আলাদাভাবে, পার্টিকেল ইন 1D বক্স, 2D বক্স, মানে কোনো কম্পনশীল কণার ক্ষেত্রে এই তরঙ্গ, এই ইকুয়েশন গুলো তৈরি করেছিলেন। কিন্তু তিনি সেটাকে কিসের ক্ষেত্রে প্রয়োগ করেছিলেন? পরমাণুর গঠনের ক্ষেত্রে। আর দিয়ে বললেন যে ইলেকট্রন যখন কাঁপতে থাকবে, কম্পনশীল ইলেকট্রনের যে তরঙ্গ তৈরি হবে তাকে আমরা এই তরঙ্গ অপেক্ষক সাই দিয়ে চিহ্নিত। মাথায় ঢুকেছে? সাইকে তিনি আরো বললেন এটা হলো পারমাণবিক কক্ষক। পারমাণবিক কক্ষক সেটা কি পরে জানবো। তাহলে সাই হলো তরঙ্গ অপেক্ষক, ই হলো
শক্তি। কি শক্তি? ইলেকট্রনের শক্তি, গতি শক্তি। ভি হলো, এটা গতি, ভি হলো স্থিতি শক্তি বা পোটেনশিয়াল এনার্জি। আর এই যে ডি এক্স স্কোয়ার, ডি ওয়াই স্কোয়ার, এইগুলো হলো এক ধরনের, মানে এক্স ওয়াই জেড, এটা হলো কি তিনটি, কি বলা হয় এদের? কোঅর্ডিনেট বা অক্ষ বলা হয় তো, এক্স ওয়াই জেড অক্ষ। ডি এক্স স্কোয়ার মানে এক্স অক্ষের ডবল ডেরিভেটিভ বলা হয়, ওয়াই মানে ওয়াই অক্ষের ডবল ডেরিভেটিভ। এইগুলো এখন তোমরা বুঝতে পারবে না, মোটামুটি আমি শুধু এমনি ছোটখাটো টার্ম গুলো বলে দিচ্ছি। এই সমীকরণ একটা জটিল সমীকরণ, তাকে সমাধান করে পরমাণুর মধ্যে ইলেকট্রন গুলো কোথায় কিভাবে থাকে সেগুলো সব ডিস্ট্রিবিউশন গুলো জানা গেছিল। তোমাদেরকে জানতে হবে কি সমীকরণটা কি ছিল আর সেই সমীকরণে কোন টার্মটা কি। ডিএক্স স্কোয়ার কি সেটা পরে জানবে, কিন্তু আপাতত এইটা জানতে হবে যে ডির সঙ্গে এক্স টার্মটা অ্যাড হয়ে আছে। এই এক্সটা, এক্স বললে কি বুঝি আমরা? একটা অক্ষ, ওয়াই বললে একটা অক্ষ, জেড বললে আর একটা অক্ষ। ঠিক আছে? আচ্ছা, সাই তরঙ্গ অপেক্ষক বলে দেওয়া হয়েছে। আর এইচ কি? হ্যাঁ, এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক। তোমাদের এমসিকিউ যেহেতু, পরীক্ষা এখান থেকে আসবে কি কোনটি শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ, অথবা কোনটি শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণ নয়, এরকম 3-4টে অপশন দিয়ে দেবে, চিহ্নিত করতে হবে। কেমন? আচ্ছা, এইবারে এই সমীকরণ সমাধান করে কিসের মান পাওয়া যাবে? এর যে বীজ, এই সমীকরণের বীজকে, সেটা হলো সাই। সাইকে কি বলা হচ্ছে? তরঙ্গ অপেক্ষক। এইবার আমরা যখন দ্বিঘাত সমীকরণ নির্ণয় করি, সেখানে কি দেখতে পাই? এক্স এর অনেকগুলো মান থাকা সম্ভব হয়। তার মধ্যে আমরা কি দেখি যে সিচুয়েশনটা কি? অনেক সময় দেখি এক্স এর মাইনাস মানও সম্ভব, অনেক সময় প্লাস মানও সম্ভব। সিচুয়েশন দেখে বিচার করি যে কোন মানটা আমরা গ্রহণ করব, পজিটিভটা নেব নাকি নেগেটিভটা নেব। হয়তো নাকি এরকম এক্স এর নেগেটিভ মানটা পসিবল নয়, আমাদের যে কনক্লুশন দেওয়া আছে সেখান থেকে আমরা বলতে পারবো না যে এক্স নেগেটিভ হতে পারে, এরকম করি তো। এখানেও ঠিক সেই রকম, সাই এর যে একাধিক মান পাওয়া যায়, তার মধ্যে কয়েকটা সাইকে আমরা নেব, যে এই মান হলে, যদি এই শর্তগুলো স্যাটিসফাই করে, তবেই আমরা সাই এর সেই মানটা গ্রহণযোগ্য বলে মনে করব। ঠিক আছে? সেটাকে বলা হয় অ্যাকসেপ্টেবল বা গ্রহণযোগ্য সাই। মানে সাই এর মানটা কোনটা গ্রহণযোগ্য হবে সেটা আমরা কি করে বুঝবো, তার জন্য কয়েকটা শর্ত আছে। এগুলো আবারও বলছি একটু জটিল, কারণ এগুলো হায়ার ক্লাসে পড়ানো হয়, তোমাদের এখন সিলেবাসে দিয়ে দিয়েছে, আমরা শুধু উপর উপর দেখে যাব। আর যতটা এমসিকিউ সলভ করার জন্য, কোয়েশ্চেন সলভ করার জন্য প্রয়োজন, সেই ততটাই আমি বলবো। তাহলে সাই কি বললাম? তরঙ্গ অপেক্ষক। আর এই সমীকরণ সমাধান করলে সাই এর একাধিক মান পাওয়া সম্ভব, কিন্তু তার মধ্যে কেবলমাত্র কয়েকটি সাই এর মান গ্রহণযোগ্য, আর সেটা কি শর্ত সাপেক্ষ। সেই শর্তগুলো কি? সাই এর কোন কোন মান গ্রহণযোগ্য হবে? 1 নাম্বার হচ্ছে সাই কি হবে? সন্তত বা ফাইনাইট। সাই কি হবে? সাই সন্তত বা ফাইনাইট। ম্যাথে করবে সন্তত বা ফাইনাইট বললে কি? যেমন ধরো, যদি বলা হয় যে আকাশে কতগুলো তারা আছে, কারো পক্ষে বলা সম্ভব? সম্ভব নয়, নন ফাইনাইট। সম্ভব নয়, নন ফাইনাইট এগুলো, বা ইনফাইনাইট বলতে পারি। কিন্তু যদি বলা হয় 1 থেকে 100 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, কি? ফাইনাইট। হ্যাঁ, যে মানগুলো হবে যেন সেটা কি সন্তত হয়। বুঝতে পেরেছো? সেটা হচ্ছে হতে হবে সাই সন্তত বা ফাইনাইট হতে হবে। দ্বিতীয় কন্ডিশন কি?
সাই নিরবচ্ছিন্ন বা কন্টিনিউয়াস হবে, নিরবচ্ছিন্ন বা কন্টিনিউয়াস হবে। কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস কি? সাই একটা তরঙ্গ, এইরকম তরঙ্গ অপেক্ষক। কন্টিনিউয়াস তো, নাকি কাটা কাটা আঁকলাম? মানে এইটা হচ্ছে কি কন্টিনিউয়াস বা নিরবচ্ছিন্ন। ঠিক যদি উদাহরণ বলা হয় 1 থেকে 100 পর্যন্ত নাম্বার, কি 1 2 3 4 পর 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 পর, এটা কি কন্টিনিউয়াস। ঠিক আছে। আর যদি বলা হয় মানে কন্টিনিউয়াস নয় এমন কি আছে, পরপর যদি বলা হয়, মানে তোমাকে এরকম বলা হলো যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলি বলো, তুমি কি বললে 100, তারপর একজন আবার বললে 1, একের পর আবার বললে 5, তারপর বললে 50, এটা কি কন্টিনিউয়াস হচ্ছে? কন্টিনিউয়াস নয়। 1 2 3 4 5 6 7 8 9 10 এরম করে যদি বলা হয় তাহলে সেটা হবে কন্টিনিউয়াস। মাথায় ঢুকেছে? তাহলে সাই এর মান এরম হতে হবে যে কন্টিনিউয়াস যেন হয়। 3 নাম্বার কি? তাহলে একটা হলো ফাইনাইট, একটা হলো কন্টিনিউয়াস, আর একটা হলো তোমরা দূর দূর পর্যন্ত এর সাথে এখনো পর্যন্ত সম্পর্কযুক্ত হওনি, তবুও বলছি কি এটাকে বলা হয় ইন্টিগ্রেশন সাইন। এই জন্য বলছি যে আগে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনটা শিখে নেবে, ফিজিক্সে প্রচুর লাগবে। আমার এখানে এইটুকুই লাগবে, আমি বলে দিচ্ছি। ডেরিভেটিভ মানে কি? ধরো কোনো একটা লাঠি, এইটা আমার পেন, ডেরিভেটিভ মানে এই পেন থেকে কি কি তৈরি করা যেতে পারে। যেমন বাই প্রোডাক্ট, ওই যে ধরো পেট্রোলিয়াম, পেন বলা হয় পেট্রোলিয়াম, কি হয় পেট্রোলিয়াম থেকে আমরা জ্বালানি তেল ব্যবহার করতে পারি, প্রস্তুত করতে পারি, বা ডিফারেন্ট টাইপ অফ ক্রিম, যত কসমেটিক তৈরি হয় সব ওই পেট্রোলিয়াম থেকে। এগুলো কি সব বাই প্রোডাক্ট বা বলা হয় পেট্রোলিয়াম ডেরিভেটিভস। মানে এই পেনকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, লিখতে পারি, কাউকে ছুঁড়ে মারতে পারি হয়তো, তাহলে এর বিভিন্ন ব্যবহার হতে পারে। ডেরিভেটিভটা হচ্ছে ঠিক সেই রকম, কোনো একটা বস্তুর মানে একটা সম্পূর্ণ বস্তু আমরা তাকে কিভাবে কতগুলো ভাগে ভাগ করতে পারি, ডেরিভেটিভ। কিন্তু ইন্টিগ্রেশন কি? ইন্টিগ্রেশন হচ্ছে সব আলাদা আলাদা জায়গায় আছে, ইন্টিগ্রেশন মানে সমন্বয় করে দেওয়া, সব জুড়ে 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 একটা জিনিস তৈরি করা। মানে ধরো এই যে তোমাদের অনেকে কি করে কম্পিউটার কেনে অ্যাসেম্বল করে, কি ধরো এসআরের কেউ ল্যাপে কিনলো, ডিসপ্লে কিনলো, কারোর মাইক্রোটেকের দেখা গেল তার ইউপিএস, কারোর সিপিইউ দেখা গেল ফ্রন্টেকের, ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানি। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? সেগুলো সব নিয়ে কি করলো ইন্টিগ্রেট করে দিল। বা তোমরা এখন একটা শুনছো যে ইন্টিগ্রেটেড কোর্স, হয়তো শুনে থাকবে ইন্টিগ্রেটেড কোর্স মানে গ্র্যাজুয়েশন তার সঙ্গে ইন্টিগ্রেটেড বিএড একসাথে 4 বছরে কমপ্লিট। না হলে আগে আমাদের সময় কি করতে হয়েছে, গ্র্যাজুয়েশন 3 বছর আলাদা হয়েছে, বিএড 2 বছর, কিন্তু এখন কি হচ্ছে ইন্টিগ্রেটেড বিএড, মানে গ্র্যাজুয়েশনের সঙ্গেই আর 1 বছর পড়িয়ে তোমাদের বিএড এর সমতুল্য করে দেওয়া হলো। বা প্রত্যেকটা সাবজেক্ট সবার মধ্যে একটা সমন্বয় তৈরি করা, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেট করে দেওয়া। ইতিহাস, ভূগোল, ফিজিক্যাল সায়েন্স, জীবন বিজ্ঞান, প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকের সঙ্গেই কি হয় একটা যোগ সূত্র আছে। এখানে যেমন কি ম্যাথ, কেমিস্ট্রি পড়তে পড়তে ম্যাথের কথা বলছি, মানে কি ম্যাথের সঙ্গে কেমিস্ট্রি ইন্টিগ্রেটেড, একজন আর একজনের সঙ্গে যুক্ত। ডেরিভেটিভ মানে কি একজন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আলাদা, আর ইন্টিগ্রেশন মানে কি সবগুলোকে জুড়ে দেওয়া, সেই চিহ্ন হচ্ছে এইটা ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন কি করা হয়, সাই ইন্টু সাই স্টার। সাই কি বললাম তরঙ্গ অপেক্ষক, আর সাই স্টার হচ্ছে কি এর কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্ট মানে কি সম্পূরক, একজন আর একজনের কমপ্লিমেন্ট করে দেয়। একজন যদি +1 হয় আর একজন কি হবে -1 হয়, 2 হলে -2 হবে। ঠিক আছে,
সেটা হচ্ছে এইটা, ইন্টু ডি টাও ইকুয়াল টু 1 মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ। মানে সাইকে কি করতে হবে, এই সমীকরণে প্রযোজ্য হতে হবে। এই সমীকরণে প্রযোজ্য করে একে নরমালাইজড করা হয়, এই টার্মগুলো তোমরা জানো না। তো এই সমীকরণে কি হতে হবে, প্রযোজ্য হতে হবে। এই টাও কি, এই টাও হলো, ডি টাও হলো ছোট্ট একটা ত্রিমাত্রিক ক্ষেত্র। এই যে বক্স, এটাকে যদি আমরা ছোট করি, ছোট তিনটে মাত্রা আছে তো, এক্স ওয়াই জেড, এটা যেমন অনেক বড়, এই ডিটাও বলতে এইরকমই কোনো ক্ষেত্র ছোট্ট বোঝায়। মাথায় ঢুকেছে? সেটাকে কিভাবে লেখা হয়, ডিএক্স ডিওয়াই ডিজেড। ফাই এর মান এই সমীকরণে বসিয়ে যদি 1 হয়, মানে এটা সরি ইকুয়াল টু 1 মানে কি, এই সমীকরণে বসানো হবে, যদি 1 হয় তবেই ফাই এর সেই মানটা গ্রহণযোগ্য হবে। ফাইনাইট হতে হবে, সন্তত হতে হবে, কন্টিনিউয়াস হতে হবে, নিরবচ্ছিন্ন হতে হবে, তার সঙ্গে এই সমীকরণে প্রযোজ্য হতে হবে। বোঝা গেছে? এই সমীকরণ, এই কথাটার মানে কি, নিউক্লিয়াসের বাইরে কিন্তু নিউক্লিয়াসের শক্তি ক্ষেত্রের মধ্যে, নিউক্লিয়াস মানে কি পজিটিভ চার্জ, সে ইলেকট্রনকে তো একটা শক্তি ক্ষেত্র তৈরি করবে, যে এর মধ্যে যদি ইলেকট্রন গুলো আসে তবেই সে আকর্ষণ করবে অথবা বিকর্ষণ, যাই করুক না কেন। নিউক্লিয়াসের বাইরে কিন্তু ওর শক্তি ক্ষেত্রের মধ্যে ত্রিমাত্রিক অঞ্চলে, এই যে ত্রিমাত্রিক মানে তিনটে মাত্রার কথা তিনি উল্লেখ করলেন, ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা হচ্ছে একক। এই সমীকরণটা কি বলছে, নিউক্লিয়াসের বাইরে ওর শক্তি ক্ষেত্রে ত্রিমাত্রিক কোন অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কত, একক। এইটা হচ্ছে এর মানে। পাওয়ার শক্তি হলে শক্তি লিখতাম, PWER, পাওয়ার, গেট, পাওয়ার সম্ভাবনা একক হয়েছে। বলো, সে 100 হোক 200 হোক যাই হোক, পাওয়ার সম্ভাবনা হবে একক, মানে একজনকে অবশ্যই পাওয়া যাবেই যাবে ত্রিমাত্রিক অঞ্চলে। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে, এইবার তাহলে সাই এর যে মানগুলো পাওয়া যাবে তার মধ্যে এই মানগুলো হবে কি, মানে এই শর্তগুলো যারা স্যাটিসফাই করবে সেই সাই এর মানগুলো গ্রহণযোগ্য হবে, তখনই সাইকে বলা হবে অ্যাকসেপ্টেবল ফাংশন, মানে গ্রহণযোগ্য অপেক্ষক বা গ্রহণযোগ্য সাই। এবার সাই এর মানও যেমন গণনা করা যায়, সেরকম ই এনার্জির মানও গণনা করা যায়। ই এর যে মানগুলো পাওয়া যায় সেগুলো কি কোয়ান্টাইজড মানে কি 1 2 3 4, মানে প্রত্যেকটা যে কক্ষপথ তাদের প্রত্যেকের শক্তি হবে কোয়ান্টাইজড, মানে প্রত্যেকের থেকে পৃথক। কারোর শক্তি যদি হয় 5 জুল, কারোর হবে 10 জুল, কারোর 6 জুল, 7 জুল, 8 জুল, মানে এরমটা হবে না। কারো যদি হয় 5 জুল, 5.5 জুল, 5.3 জুল, এরমটা নয়। মানে পরমাণুর মধ্যে পৃথক পৃথক শক্তি স্তরের সম্ভাবনা আছে। আমরা পড়েছি তো, কে আছে, এল আছে, এম আছে, আলাদা আলাদা শক্তি স্তর, তো আলাদা আলাদা শক্তি স্তর, সেটাও এখান থেকে প্রমাণিত হয়েছিল যে ই হবে কি, এনার্জি হবে কোয়ান্টাইজড, মানে প্রত্যেকটা শক্তি স্তর পৃথক পৃথক হবে। এই একটা শক্তি স্তর হয়ে গেল, তারপর অন্য একটা শক্তি স্তর, মানে যদি
এটা নিউক্লিয়াস এরম আছে, এটা যদি n = 1 হয়, n = 2 হয়, এর যে শক্তি হবে আমরা এর মাঝামাঝি কোনো শক্তির কথা ভাবতেও পারবো না। কিন্তু একটু আগে উপকক্ষ জেনেছিলাম, উপকক্ষটা কি? উপকক্ষ হচ্ছে n = 1, এর আন্ডারে উপকক্ষ আছে, কিন্তু এদের দুজনের মাঝে কোনো শক্তি স্তর নেই। n এর আন্ডারে যেমন আমরা দেখি মানে পৃথিবীর চারধারে চাঁদ প্রদক্ষিণ করছে, ঠিক আছে, কেউ কারোর সাথে কি ধাক্কাধাক্কি হচ্ছে না, তাহলে এটাও একটা বিষয় ছিল। ঠিক আছে, এগুলো গল্পের মতোই শুনে নিতে হবে। এই হচ্ছে আমার তরঙ্গ সমীকরণ, আর সেই তরঙ্গ সমীকরণ ক্যালকুলেশন করে কি পাওয়া গেছে, সাই এর মান পাওয়া গেছে। আর এই যে সাই এর মান পাওয়া গেছে, সেই সাই এনার্জি লেভেল, সাই হলো তরঙ্গ অপেক্ষক, এইগুলো। ঠিক আছে, এইবার শুধু এখানেই শেষ হয়ে যায়নি, কিভাবে বিন্যাস হয়েছে ইলেকট্রনগুলো, আসল কথাটা কি, যে ইলেকট্রনগুলো কোথায় কিভাবে আছে পরমাণুর মধ্যে, সেটাই তো খুঁজে বের করা। আর এই যে তরঙ্গ অপেক্ষক সাই পাওয়া গেল, এটা কার উপর নির্ভরশীল? অক্ষের উপর, XY Z অক্ষের উপর কন্টিনিউয়াস হবে। দেখা গেল এইরকম সাই এর যে মান পাওয়া গেল, সেটা একটা দেখা গেল 5, আরো একটা যে মান পাওয়া গেল সেটা হতে পারে -2। সাই এর দুটো মান পাওয়া গেল, একটা +5 আর একটা -2। +5 পজিটিভ কোঅর্ডিনেটের দিকে দিয়েছি, -5 মাইনাসের দিকে নেগেটিভ কোঅর্ডিনেটের দিকে দিয়েছি। আর দুটো মানই এইগুলোকে স্যাটিসফাই করে গেল, দুটো মানই এই দুটো এই সমীকরণ এই শর্তগুলো স্যাটিসফাই করে গেল, তাহলে ওই দুটো মান কি হবে? গ্রহণযোগ্য। ঠিক আছে, গ্রহণযোগ্য। কিন্তু এখানেও আবার মুশকিল তৈরি হয়ে গেল, কি? এই যে ঋণাত্মক মান, এটা নিয়ে যখন যে কোনো কক্ষপথের আকৃতি নির্ধারণ করা হবে, তখন দেখা যাচ্ছে যে এই মাইনাস মান নিয়ে আবার সমস্যা তৈরি হবে। যখন লেখচিত্র আঁকবো আমরা দেখব, সেই জন্য মাইনাস মান বাদ দিয়ে কি করা হলো, এই সাইকে সাই স্কোয়ার তৈরি করে দেওয়া হলো। সাই স্কোয়ার করে দেওয়া হলো মানে কি, -2 মান দেওয়া হয়েছে, তাহলে স্কোয়ার করে দিলে কি হয়ে যাবে? 4 হয়ে যাবে, কোনো ঋণাত্মক অংশ পাওয়া যাবে না। এই সব কাজে লাগিয়ে, এগুলো পুরোটাই গাণিতিক, পরে লেখচিত্র করবে। এই সব মানে সাইকে তারপর সাই স্টার করে দেওয়া হবে, সরি সাই স্কোয়ার করে দেওয়া হলো। এই সাই স্কোয়ার কি নির্দেশ করবে? সাই স্কোয়ার প্রবাবিলিটি বা সম্ভাবনা বা সম্ভাব্যতা নির্দেশ করবে। কিসের? নিউক্লিয়াসের বাইরে কোথায় ইলেকট্রন আছে তার সম্ভাবনা নির্দেশ করবে কে? সাই স্টার। ঠিক আছে, কি নির্দেশ করবে? সম্ভাবনা। হাইজেনবার্গ কি বলেছিলেন? অনিশ্চয়তা। শ্রোডিঙ্গার কি বললেন? সম্ভাবনা। কেমন? ধরো আজকের আমি সুতাহাটা যাওয়ার সম্ভাবনা 1%, মানে কি, যেতেও পারি নাও পারি, মানে যাওয়াটা নিশ্চিত নাকি অনিশ্চিত? অনিশ্চিত, আনসার্টেন। হাইজেনবার্গ কি বলেছিলেন? অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে পরিমাপ করা নিশ্চিত নাকি অনিশ্চিত? অবস্থান অনিশ্চিত মানে কি, ইলেকট্রনটা কোথায় আছে তার অবস্থান খুঁজে পাওয়াটা অনিশ্চিত। শ্রোডিঙ্গার কি বললেন তরঙ্গ সমীকরণ সমাধান করে? যে সম্ভাবনা আছে, মানে সম্ভাবনা আছে। হাইজেনবার্গ কি বললেন? অনিশ্চিত, যেটা অনিশ্চিত তার সম্ভাবনা কি? 0। আমার সুতাহাটা যাওয়ার সম্ভাবনা অনিশ্চিত, তার মানে কি, মানে আমার সুতাহাটা যাওয়ার যে কথা, এই বিষয়টা অনিশ্চিত, আমি আর সুতাহাটা যেতে পারি, এটা অনিশ্চিত একটা বিষয়। তাহলে আমার সুতাহাটা যাওয়ার সম্ভাবনা কি? 0। দুটোই তো পরস্পরের পরিপূরক, সম্ভাবনা আর অনিশ্চিত দুটোই পরস্পরের পরিপূরক, কিন্তু একই।
সম্ভাবনা 0 মানে অনিশ্চিত, সম্ভাবনা 1% মানে অনিশ্চিত। বোঝা গেছে? তাহলে এইভাবে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিকে কাজে লাগিয়ে শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণ থেকে প্রবাবিলিটি বা সম্ভাবনা ইলেকট্রনকে নিউক্লিয়াসের বাইরে খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা জানালেন। বোঝা গেছে এই পর্যন্ত? সাই হয়েছে, সাই ই এগুলো সবই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, আমাদের অত চিন্তা করার কোনো কারণ নেই। যেইগুলো মোদ্দা কথা লিখে দিচ্ছি সেইগুলো তোমাদের লিখে রাখতে হবে, লিখে রাখলে সেখান থেকেই প্রশ্ন আসবে। কিভাবে ইলেকট্রনগুলো পরমাণুর মধ্যে ঘুরে বেড়াচ্ছে বা কোথায় কোথায় আছে, এই সাই এর মান বিশ্লেষণ করে, শোনো আগে, এই সাই এর মান বিশ্লেষণ করে পরমাণুর মধ্যে ইলেকট্রনের অবস্থান, কোথায় একটা ইলেকট্রনকে পাওয়া যেতে পারে, তার জন্য একটা সংখ্যার সেট যাদের বলা হয় কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম সংখ্যা পাওয়া যায়। সাই এর মান বিশ্লেষণ করে পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলি কোথায় পাওয়া যেতে পারে বা কোথায় পাওয়ার সম্ভাবনা কত, তার উপর নির্ভর করে সংখ্যার সেট পাওয়া গেছিল, যেই সংখ্যাগুলিকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। মোট এই সাই বিশ্লেষণ করে তিনটি কোয়ান্টাম সংখ্যা পাওয়া যায়, যাদের বলা হয় এন, এল, এম। এন হলো মুখ্য শক্তি স্তর, এল হলো গৌণ শক্তি স্তর এবং এম হলো চুম্বকীয় শক্তির স্তর বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। কেমন? এই তিনটে বাদেও আরো একটা সংখ্যা ছিল যার নাম হচ্ছে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা এস। কি? সাই বিশ্লেষণ করে, সাইকে বিশ্লেষণ করে, সাই কি তরঙ্গ অপেক্ষক, বিশ্লেষণ করে পরমাণুর মধ্যে ইলেকট্রনের অবস্থান জানার জন্য সংখ্যার সেট পাওয়া গেছিল যাদের বলা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। মানে ঘুরিয়ে যদি বলি, পরমাণুর মধ্যে ইলেকট্রনের অবস্থান বা ইলেকট্রনের অ্যাড্রেস বা ঠিকানা হলো এই কোয়ান্টাম সংখ্যা। আমাদের অ্যাড্রেস কি? ইন্ডিয়ান স্টেট ওয়েস্ট বেঙ্গল, তারপর পূর্ব মেদিনীপুর, নেক্সট পিনকোড 721635। এটাই। এই অ্যাড্রেসে যদি আমাদের মানে বাইরের গ্রহ থেকে এলিয়েন কোনো গিফট বক্স পাঠাতে চায়, তাহলে কি ফলো করবে? এই অ্যাড্রেস, নাম দিয়ে দেবে এ, তারপর অ্যাড্রেস ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, পূর্ব মেদিনীপুর 721635। তবে এক্সাক্ট জায়গা আসবে তোমার পাশাপাশি পোস্ট অফিসে, আর সেই পোস্টমাস্টার কি করবে, তোমার বাড়িতে গিয়ে গিফট বক্সটা দিয়ে আসবে। ঠিক আছে? তাহলে আমাদের কাজ কি? আমরা বাইরে থেকে পরমাণুর মধ্যে ইলেকট্রন খুঁজবো। মানে ধরো, ভালো করে কল্পনা করো যে ওই মাঠের মধ্যে মাছি, কি করে খুঁজবো? কি করতে হবে? মাঠটাকে আগে বিভিন্ন ভাগে যদি ভাগ করে দিই, একটা সার্কেল, দুটো সার্কেল, তিনটে সার্কেল করে দেওয়া যদি হয়, তবে বুঝতে পারবো কি প্রথম সার্কেলে নেই, ও দ্বিতীয় সার্কেলে আছে, দ্বিতীয় সার্কেলে না থাকলে তৃতীয় সার্কেলে আছে। এরম ভাবে খুঁজে পাওয়াটা সহজ হবে। বা আমাদের কথাই যদি বলি যে এলিয়েন কোনো গিফট দিলে আসবে কিভাবে, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, পূর্ব মেদিনীপুর, তারপর 721635, এইভাবে আসবে। তা ইলেকট্রনগুলো কিভাবে অ্যারেঞ্জ হয়ে আছে, তাদের কি কি চারটে অ্যাড্রেস, এন, এল, এম এবং এস। কি কি? এদেরকে বলা হয় মুখ্য শক্তি স্তর
কোনটা? এন। এল হলো গৌণ শক্তি স্তর, আর এটা হলো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এস। দেখো এখান থেকে আমাদের একটা প্রশ্ন আসে, কোন কোয়ান্টাম সংখ্যা সাই এর মান বিশ্লেষণ করে বা তরঙ্গ অপেক্ষকের মান বিশ্লেষণ করে পাওয়া যায় না? এন, এল, এম, এস চারটে থাকবে, কোনটা? এস। এটা মাথায় রাখতে হবে। তো এন, এল, এম, এস এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। এগুলো কি? একদম ফাইনাল স্টেজ, ইলেকট্রনের অবস্থান, কোথায় ইলেকট্রন থাকতে পারে, মানে কিভাবে পরমাণুর মধ্যে। বোর এমনি বলে দিয়েছিলেন যে শক্তি স্তরে থাকে, কিন্তু এখানে যে চারটে অ্যাড্রেস, কোথায় একটা ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, সেটা আমরা কি থেকে জানতে পারবো? এই অ্যাড্রেস থেকে। মানে আমাদেরকে খুঁজে পাওয়ার সম্ভাবনা কোথায় বেশি? 72, 16, 35 মানে কি? এই জোন, এই কাছাকাছি এই জোনের মধ্যেই আমাদেরকে খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি। তো এই চারটে অ্যাড্রেস লেখা হয়েছে, ঠিক আছে? প্রত্যেকের আন্ডারে আছে। কিভাবে? মুখ্য শক্তি স্তর কে বলে দিয়েছিলেন? বোর। কি ছিল সেখানে? কে, এল, এম এবং এন ও আরো আছে যেটা প্রয়োজন। কে মানে কি? প্রথম শক্তি স্তর। বোর বলেছিলেন কে মুখ্য শক্তি স্তর। কোয়ান্টাম বলবিদ্যা বা কোয়ান্টাম মেকানিক্স অ্যাপ্লাই করে আমরা মুখ্য শক্তি স্তরকে কি দিয়ে চিহ্নিত করব? এন দিয়ে। এন ইকুয়াল টু যদি 1 হয় তাহলে বুঝবো সেটা প্রথম মুখ্য শক্তি স্তর বা কে। যদি এন ইকুয়াল টু 2 হয় বুঝবো দ্বিতীয় মুখ্য শক্তি স্তর। এন ইকুয়াল টু যদি 3 হয়, এন ইকুয়াল টু যদি 4 হয়, মানে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, আমেরিকা হয়ে গেল। বোঝা গেছে? যখন মুখ্য শক্তি স্তর এন ইকুয়াল টু 1 হবে, তার মধ্যে সোমারফিল্ড কি বলেছিলেন? উপকক্ষ থাকে। তাহলে এল থাকবে, উপকক্ষ। কতগুলো এল থাকতে পারে? ভারতের মধ্যে কতগুলো রাজ্য আছে জানতে হবে আমাদের। তাহলে এইটা যদি একটা কান্ট্রি হয়, তার মধ্যে স্টেট মানে গৌণ শক্তি স্তর, তার মধ্যে কতগুলো থাকতে পারে? বলা হচ্ছে এন এর মান যত, এল এর সংখ্যা তত। এন এর মান যদি 1 হয়, এল এর সংখ্যা হবে একটা। তাহলে এল এর সংখ্যা কত হবে? 1। সংখ্যা 1 হলে হবে না, মুখ্য শক্তি স্তরের একটা, মানে কে এর একটা। প্রথম মুখ্য শক্তি স্তর কে, বোর বলে দিয়েছিলেন কে, এল, এম, এন, কিন্তু কোয়ান্টাম মেকানিক্স থেকে আমরা কি জানতে পারি? এন হলো, কে এর জন্য এন হবে 1, আচ্ছা আচ্ছা, এল এর জন্য এন হবে 2। মানে এল আমরা আগে জেনেছি, এল কে শক্তি স্তরে আছে, এল শক্তি স্তরে, এম শক্তি স্তরে। এখন আমরা কি জানবো? এন ইকুয়াল টু যদি 1 মানে প্রথম শক্তি স্তরে আছে, দ্বিতীয় শক্তি স্তরে আছে। না গৌণ শক্তি স্তরের কথা বলি আমি, বলি না এন এর সংখ্যা যত হবে ততগুলো গৌণ শক্তি স্তর। দেখা গেল এল এর মান 1 হলো, কে এর ক্ষেত্রে নাকি সবার ক্ষেত্রে? কি লেখা আছে এটা? কে। তাহলে এটা কার ক্ষেত্রে? কে এর ক্ষেত্রে। এল এর জন্য তো আলাদা লেখা আছে। বোঝা গেছে নাকি বোঝা গেল না? বেশ, তাহলে কে এর জন্য এন এর মান 1, তাহলে গৌণ শক্তি স্তর এল এর সংখ্যা কত হবে? 1।
ঠিক আছে। ওয়ান মানে এই দেশের একটাই রাজ্য, একটা স্টেট, তার তো নাম আছে, একটা তো নাম আছে নিশ্চয়ই। সেই নামটা কি? এর এখানে নাম না হয়ে মান বলা হবে, নামও আছে এর। n ইকুয়াল টু 1, তাহলে এল এর সংখ্যা কত? 1। তারও নিশ্চয়ই মান থাকবে একটা, একজন আছে মানে তার মান কত? মান হয় কত? 0 থেকে n-1। তাহলে এখানে আমি লিখব n সমান n এর মান সমান l এর সংখ্যা। বোঝা গেছে? n এর মান সমান l এর সংখ্যা। যদি k কোনো দেশ হয়, তার n এর মান কত? 1, মানে প্রথম দেশের n সমান 1, মানে তার একটাই রাজ্য থাকবে। হয়েছে? বেশ, তাই গৌণ শক্তি স্তর সেই একটা রাজ্যের মান কত হবে সেটা বলা হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। একটাই মান কত? 0, সরি, n ইকুয়াল টু 1 হলে l কতগুলো আছে? একটাই আছে, তার মান কত? 0 থেকে n-1 পর্যন্ত, একটাই। তাহলে কত হবে l এর মান? 0। বোঝা গেছে? তাহলে এটাকে আমরা এই দিকে লিখে রাখবো। l এর মান কি হবে? l এর মান সমান 0 থেকে n-1 পর্যন্ত। হয়েছে? তাহলে এখানে কতগুলো মান পাওয়া যাবে? একটাই মান পাওয়া যাবে, আর সেই মানটা কত? 0। হয়েছে? বেশ। আবার যখন l এর মান 0, m এর মান কি হবে? m এর মান হয় -l থেকে +l, -l টু +l। কি এটা? m এর মান। তাহলে m এর মান কত হবে? -0 থেকে +0, মানে 0। বোঝা গেছে? বেশ। n ইকুয়াল টু 2 হলে l এর মান কত হবে? সরি, l এর সংখ্যা কত হবে? 2। n ইকুয়াল টু 2 হলে l এর সংখ্যা কত হবে? 2। n এর মান সমান l এর সংখ্যা, তাহলে কত সংখ্যা হবে? 2 হবে। কি কি হবে মান? একটা হবে 0 আর একটা n-1। কত? 2-1 মানে 1। হয়েছে? এইবার m এর মান কত হবে? -l থেকে +l, তাহলে এটা কত হবে? হয়েছে? এটা কত হবে? -l -1 0 +1। বোঝা গেছে? n ইকুয়াল টু 3 হলে l এর কতগুলো মান হবে? কি কি? 0 1 2, তিনটে। হয়েছে? আমি এখানে n ইকুয়াল টু 4 লিখতে পারবো না, এখানেই করে দিচ্ছি। তাহলে 0 1 2। হয়েছে? তাহলে l এর জন্য l 0 হলে m এর মান 0, 1 হলে m এর মান -1 0 +1, 2 হলে -2 -1 0 +1 +2। হয়েছে? m এর মানগুলো হয়ে গেছে। এবার বলা হচ্ছে প্রতিটি m এর মানের জন্য s এর মান হবে +12 -12। প্রতিটি
এম এর মানের জন্য এস এর মান হবে প্লাস হাফ মাইনাস হাফ। তাহলে কত আছে এম জিরো, একটা প্লাস হাফ আর একটা মাইনাস হাফ। এটাতে একটা প্লাস হাফ, একটাতে মাইনাস হাফ। এর জন্য প্লাস হাফ মাইনাস হাফ, এটার জন্য প্লাস হাফ মাইনাস হাফ, এর জন্য প্লাস হাফ মাইনাস হাফ, প্লাস হাফ মাইনাস হাফ। এই জিরোর জন্য প্লাস হাফ মাইনাস হাফ, প্লাস হাফ মাইনাস হাফ। এদের জন্য, এর জন্য প্লাস হাফ মাইনাস হাফ, এর জন্য প্লাস হাফ মাইনাস হাফ। এই জিরোর জন্য প্লাস হাফ মাইনাস হাফ, এর জন্য প্লাস হাফ মাইনাস হাফ, এর জন্য প্লাস হাফ, এইখানে লিখছি প্লাস হাফ মাইনাস হাফ। হয়েছে? তাহলে কি পাওয়া গেল? এল এম এস এর মান নির্ধারণ হয়েছে। এবার এদের একটু সংক্ষিপ্ত বর্ণনা বা বিবরণ দিয়ে দিই। মানে এইভাবে মান নির্ণয় করা হয়, পরীক্ষাতে এইগুলোই আসবে, এন এম এল এম এইগুলোই আসবে। কি কি? মুখ্য শক্তি স্তর হলো পরমাণুর নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়, সেটা হচ্ছে মুখ্য শক্তি স্তর। কি থেকে পাওয়া গেছিল? বামারের রেখা বর্ণালীর পরীক্ষা থেকে বোঝা গেছিল। তার একদম প্রমাণ কে দিয়েছিলেন? বোর। N1 থেকে N2, N2 থেকে N3 যখন স্থানান্তর হবে শক্তি বিকিরণ বা শোষণ করবে। এটা হচ্ছে কি? মুখ্য শক্তি স্তর। ঠিক আছে? তারপরে মুখ্য শক্তি স্তরগুলো সাধারণত আমরা কি জানি? বোরের মতে নিউক্লিয়াস থেকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পায়। মুখ্য শক্তি স্তর তো নিউক্লিয়াস থেকে যত দূরত্ব বৃদ্ধি পাচ্ছে তত শক্তি বৃদ্ধি পাচ্ছে। এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে রেখা বর্ণালীর জন্য কে দায়ী? মুখ্য শক্তি স্তর। আর নিউক্লিয়াস থেকে যত দূরত্ব বৃদ্ধি পাবে তত কি বৃদ্ধি পাবে? মুখ্য শক্তি স্তরেরও মান বৃদ্ধি পাবে। ক্লিয়ার? এই মুখ্য শক্তি স্তর থেকে আমরা মানে জানতে পারি কোনো পরমাণুর মধ্যে কতগুলো কক্ষক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আছে, সেটা একটু পরে বলছি। তাহলে মুখ্য শক্তি স্তর কি জানলাম। এবার গৌণ শক্তি স্তর, এটা কোথা থেকে জেনেছি? এটা সোমারফিল্ডের অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে জানতে পেরেছিলাম, কিন্তু পরে কোয়ান্টাম মেকানিক্স দিয়েও তার প্রমাণ করে দিয়েছে। এটা কি? এটা দেখা যাচ্ছে যখন বামারের বর্ণালী বিশ্লেষণ হয়েছে সেখানে কি দেখা গেল? যে প্রত্যেকটা তরঙ্গ বা রেখা, তরঙ্গ বলা ভুল, প্রত্যেকটা যে রেখা পাওয়া যাচ্ছিল প্রত্যেক সারির একটা করেই রেখা পাওয়া উচিত ছিল, কিন্তু সেখানে একাধিক রেখা, প্রত্যেকটা সারিতে একাধিক রেখা পাওয়া গেছিল। কারণ কি? তার কারণ ঘূর্ণনের জন্য, ইলেকট্রনের ঘূর্ণনের জন্য বৃত্তাকার কক্ষপথ ছাড়াও উপবৃত্তাকার কক্ষপথ থাকতে পারে। সেইগুলো হচ্ছে এল। ঠিক আছে? এই এল এর মান, এই এল কি নির্দেশ করে? যে কক্ষপথের আকৃতিটা কেমন, কক্ষপথের শেপটা কেমন, আকারটা কেমন। এক মিনিট, মানে আকার আর আকৃতি, হ্যাঁ ভুল বললাম। কক্ষপথের আকৃতিটা কেমন কে নির্দেশ করে? এল। আর এন কি নির্দেশ করে? কক্ষপথের আকার মানে সাইজ। কক্ষপথ এটা এন ছোট, ঠিক আছে? এন এর মান যত কম হবে কক্ষপথের আকার তত ছোট হবে, এন এর মান যত বেশি হবে কক্ষপথের আকার তত বেশি হবে। এল এর মান কি নির্দেশ করে? কক্ষপথের আকৃতি বা শেপ। যেমন এল যদি 0 হয়
সেই কক্ষপথের উপকক্ষপথের আকৃতি কেমন হয়? গোলাকার, বৃত্তাকার নয়, গোলাকার, গোলক। যদি 1 হয় তখন কেমন হয়? এইরকম ডাম্বেলের মতো। আর যদি 2 হয় তখন তার আকার, পরে এগুলো আমরা একটু আলোচনা করবো, এখন এই মানে বলতে গিয়ে প্রসঙ্গে বলে দিচ্ছি। তাহলে নিউক্লিয়াসটা কোথায় থাকবে 1 এর ক্ষেত্রে? মাঝখানে। কেন্দ্রে। ওটা ওই যে ডাম্বেল। এটা তো উপকক্ষ, এটা তো উপকক্ষ। কক্ষ, কক্ষের মধ্যে আছে। অর্গ। আচ্ছা, কক্ষের মধ্যে উপকক্ষ। তুমি এখানে বসে আছো, হ্যাঁ। ভারতের মধ্যে হোক, পশ্চিমবঙ্গের মধ্যে হোক, তুমি তো তোমার পজিশনে আছো, ঠিক আছে? নিউক্লিয়াস সেন্টারে থাকবে, তাকে আবর্তন কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে, এই তো কক্ষপথ, উপকক্ষপথ। এই যে এল এর মান 0, 1, 2, এদের একটা টার্ম আছে। 0 হলে এল কে বলা হয় এস, নাম। মান যদি হয় 0, নাম হয় তার এস। মান যদি হয় 1, নাম হয় তার পি। মান যদি হয় 0, নাম হয় এস। মান যদি হয় 1, নাম হয় পি। মান যদি হয় 2, নাম হয় ডি। মান যদি হয় 3, নাম হয় এফ। ঠিক আছে? কি কি বললাম? প্রথমে শক্তি স্তর ছিল, তারপর উপকক্ষ হলো, মুখ্য শক্তি স্তর বা মানে প্রধান কক্ষ হয়েছিল, তারপর উপকক্ষ হলো বা গৌণ শক্তি স্তর। এন এর মান যত, এল এর সংখ্যা তত। সংখ্যাগুলো এবার প্রত্যেকটার মান কত হলো? 0 থেকে n-1 পর্যন্ত হলো। তারপর আমরা কি দেখলাম? যে গৌণ শক্তি স্তর বা উপকক্ষগুলোর মান অনুযায়ী তাদের নাম হয়েছে এস, পি, ডি, এফ। তারপর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হলো, দেখা গেল চুম্বক ক্ষেত্র যদি প্রয়োগ করা হয়, যে বর্ণালীগুলো দেখা যাচ্ছিল, রেখা বর্ণালী বা তার সাথে যে সূক্ষ্ম বর্ণালী পাওয়া গেছিল, চুম্বক ক্ষেত্র যদি প্রয়োগ করা হয় তাহলে দেখা যায় সেই রেখা বর্ণালীও আবার কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সারিতে ভেঙে গেছিল। প্রথম বিজ্ঞানী জি ম্যান, জি বাংলা নয়, জি ম্যান, এই কোয়ান্টাম সংখ্যার সন্ধান দিয়েছিলেন। বিজ্ঞানী জি ম্যান কি দেখেছিলেন? তিনি চুম্বক ক্ষেত্র প্রয়োগ করলে পারমাণবিক বর্ণালীর যে সূক্ষ্ম বর্ণালী আমরা পেয়ে গেছিলাম, মানে প্রধান যে রেখা ছাড়াও আরো যে শক্তি স্তর বা বর্ণালীর আমরা হদিশ পেয়েছিলাম, সেগুলো আরো ছোট ছোট কয়েকটি বর্ণালীতে ভেঙে যাচ্ছে, লাল, হলুদ, সবুজ, বেগুনি, আরো কতগুলি সূক্ষ্ম সূক্ষ্ম রেখাতে ভেঙে যাচ্ছে। ঠিক আছে? সেইগুলো তিনি বললেন কিসের জন্য? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার জন্য। মানে ইলেকট্রনগুলো সজ্জিত হয়ে আছে কক্ষপথের মধ্যে। দেখো কতটা জায়গা এবারে ছোট হয়ে গেল ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা। এন একটা বড় জায়গা ছিল, সেখান থেকে মানে এল এ পৌঁছলাম, মানে জায়গাটা আর একটু সংকুচিত, ছোট হয়ে গেল। তারপর সেখান থেকে আবার যখন এম এ পৌঁছলাম, তার মানে কি জায়গাটা আরো ছোট হয়ে গেল। মানে n=1 এর থেকে এইটাতে ভালো বুঝতে সুবিধা হবে। n=2 হলে দেখো একটা তার দুটো আলাদা আলাদা কক্ষ হয়ে গেছে, উপকক্ষ হয়ে গেছে, একটা এস, একটা পি। কাউকে যদি খুঁজতে হয় কি হবে? যদি এসে গিয়ে খোঁজে, এখানে তো একটাই ঘর আছে, একটা এম আছে, কিন্তু দেখা গেল কেউ তাকে পিতে খুঁজতে যাবে, সেখানে কি 3টে ঘর আছে, 1, 2, 3। এইগুলোতে উঁকি মারলেই দেখা যাবে যে এখানে আছে কিনা, এখানে আছে কিনা, এখানে আছে কিনা। তাকে আর এখানে খুঁজতে যাওয়ার দরকার নেই, বা নিচে এখানে মানে n=3তেও খুঁজতে যেতে হবে না, n=1এও খুঁজতে যেতে হবে না, n=4এও খুঁজতে যেতে হবে না। মানে সে যদি জেনে যায় সে কোথায় আছে, একটা ইলেকট্রন n=2তে আছে, এবার সে n=2 জানতে পারলো দুটো ঘর আছে। আবার যদি জেনে যায় যে n এর মধ্যে p ঘরে সে আছে, তাহলে আর সে s ঘরে যাবে না,
N2 পি ঘরে চলে যাবে একদম। তারপর পি ঘর থেকে পির দেখলো আরো 3টে ঘর আছে, এবার যদি বলে দেওয়া হয় তার মধ্যে সে +1 ঘরে আছে, তাহলে যে কোনো একটা ঘরেই খুঁজবে। একটা পদার্থে তো কতগুলো ইলেকট্রন থাকে, ওরকম একটা একটা করে কিরকম থাকে? হুম একটা পদার্থে তো অনেকগুলো ইলেকট্রন আছে, ওরকম ঘরে ঘরে একটা একটা থাকে। হ্যাঁ, সেটা দেখবো আরো পরে পরে আচ্ছা, পরে পরে দেখবো। তাহলে কোথায় জায়গাটা অনেকটা ছোট হয়ে আসছে, মানে কি খুঁজে পাওয়ার সম্ভাবনা এবার বৃদ্ধি পাচ্ছে। যত জায়গা ছোট হয়ে আসছে তত খুঁজে পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তারপরে কি হবে, তাহলে এই যে এম, এইগুলো কি নির্দেশ করে, একটা একটা ঘর নির্দেশ করে। তাহলে এস এর কতগুলো ঘর হলো, একটা। পির কতগুলো ঘর হলো, দেখো 3টে ঘর। আর ডির কতগুলো ঘর হয়, 5টা ঘর হয়। দেখো 1, 2, 3, 4, 5টা। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ইলেকট্রনকে খুব ছোট জায়গার মধ্যে খুঁজে বের করতে পারবো। এইবার যদি কোনো ইলেকট্রন এই ঘরে থাকে, n = 1 হয়, তাহলে কি হবে, সে একদম শিওর n = 1 হলে কতগুলো ঘর থাকবে সেখানে, একটা উপকক্ষ থাকবে আর একটাই এম থাকবে। মানে n = যদি 1 হয়, তাকে চোখ কান বন্ধ করে আমরা L0 S0 মানে এসে এই ঘরেই আছে, তাকে সহজে খুঁজে পাওয়া যাবে। যখন দুটো হবে তখন তারপর আমরা দেখবো কি করা যাবে না যাবে, কিন্তু n = 1 হলে এখানেই পাওয়া যাবে। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি বলা হচ্ছে, যে যখন ইলেকট্রনগুলো নির্দিষ্ট উপশক্তি সম্পন্ন বা উপকক্ষের কোনো ঘরে সজ্জিত থাকে, তখন চুম্বক ক্ষেত্র প্রয়োগ করলে তারা কি হয়, সেখানেও কিছুটা শক্তির পার্থক্য ঘটে যায়। কেন, এই দেখো এখানে যেখানে শূন্য আছে কি কোনো অসুবিধা নেই, কিন্তু যখনই পি এর ক্ষেত্রে আসছি, পি এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, -1 0 +1, তাহলে খুব সামান্য। কিন্তু এটা দেখো কার আন্ডারে আছে, n এর আন্ডারে, সরি n = 2 এর আন্ডারে। আমরা কি পড়েছিলাম বোরের মতে, যখন কোনো কক্ষে থাকে তখন সে শক্তি গ্রহণও করে না বর্জনও করে না, সেই কক্ষপথের যা শক্তি সেটাই ওই ইলেকট্রনের শক্তি, কক্ষপথের যা শক্তি সেটাই ওই ইলেকট্রনের শক্তি। কিন্তু পরে কি বলা হচ্ছে, সেই শক্তির একটু পার্থক্য হয়ে গেল, সেটা কি বলা হলো, উপকক্ষ বা গৌণ শক্তি স্তর। তারপর বলা হচ্ছে কি, সেটা আরো খুব সামান্য পার্থক্য তৈরি হয়ে গেল, সেটা কি বলা হচ্ছে, চুম্বকীয় কোয়ান্টাম শক্তি। বোঝা গেছে, এর সমান, মানে এই যে 3টে ঘর প্রত্যেকেরই শক্তি সমান, কিন্তু কি এদের মধ্যে খুব সামান্য পার্থক্য, যে সেগুলো খালি এমনি ধরা যাবে না, ওই উচ্চ চুম্বক ক্ষেত্র প্রয়োগ করলে তবেই তারা আলাদা হয়ে যায়। মানে বিভিন্ন যে সারি পাওয়া গেছিল তাদের মধ্যে কি খুব হালকা আবছা আবছা মানে সেপারেশনগুলো পাওয়া গেছিল, খুব মানে হাই এফিসিয়েন্সি যদি কোনো ওই চুম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়। বোঝা গেছে নাকি বলো? এইবারে এসটা কি, দেখা যাচ্ছে যে খুব সূক্ষ্ম বিভাজন পর্যন্ত, বর্ণালীর খুব সূক্ষ্ম বিভাজন পর্যন্ত পৌঁছলাম ঠিকই, কিন্তু আরো যদি হাই ক্যাপাসিটির কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে আসা হয়, তাহলে দেখা যাবে এই যে আলোর সারি কি হয়, একটু একটু আবঝা আবঝা হয়ে যায়, যদিও সমান শক্তি সম্পন্ন, কিন্তু তবুও তারা কি হয়, একটু একটু আবঝা হয়ে যায়। কেন, তখন বলছে গুডস্মিড আর হচ্ছে উলেনবেগ নামে দুজন বিজ্ঞানী, তারা বললেন যে ইলেকট্রন, যেটা যদি একটা ইলেকট্রন হয়, এ কি করছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে এরম ভাবে ঘুরছে। ঠিক আছে, শুধু ঘুরছে নয়, ঘুরতে ঘুরতে মানে এইরম ভাবে ঘুরছে, নিজের অক্ষের চারধারে ঘুরছে, তার সাথে নিউক্লিয়াসের চারধারেও ঘুরছে, ঠিক পৃথিবীর মতো, আবর্তন গতি আর পরিক্রমণ গতি। বোঝা গেছে, এরম ভাবে ঘুরছে। ঠিক আছে,
কিন্তু পরবর্তীকালে পাউলি নামে একজন বিজ্ঞানী তিনি কি বললেন, ইলেকট্রনগুলো যে ঘুরছে নিজের অক্ষের চারধারে, কিভাবে হয় ঘূর্ণনটা? এরম ভাবে দেখো, ঠিক যেমন ঘড়ির কাঁটা ঘোরে, ক্লকওয়াইজও ঘুরতে পারে বা অ্যান্টি ক্লকওয়াইজ, এরম ভাবেও এরম ভাবে ঘুরতে ঘুরতে এরম ভাবে ঘুরছে। নিজের চারধারের ঘূর্ণনটা ঘড়ির কাঁটার দিকে হতে পারে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হতে পারে। নিউক্লিয়াসের চারধারে যেই রোটেশনে রোটেট করছে, ওটা ওখানে কিছু বলা হয়নি, ওটা শুধুমাত্র নিজের অক্ষের চারধারে যেমন ঘোরে সেইটা বলা হচ্ছে। এই জন্য প্লাস হাফ মাইনাস হাফ, মানে ঘড়ির কাঁটার দিকে হলে প্লাস হাফ আর বিপরীত দিকে হলে মাইনাস হাফ। এই ছিল মোট 4টে কোয়ান্টাম সংখ্যা বা ইলেকট্রনের অ্যাড্রেস। ঠিক আছে, বেশ, এইবার তোমরা একটা কাজ করো, শুধু এটা লিখে নাও। আচ্ছা, এই পর্যন্ত হয়েছে। এন, এল, এম এবং এস জানলাম। দেখো একটু এখানে আর যেটা না বললেই নয়, আমি এসগুলো মুছে দিচ্ছি, তার পরিবর্তে একটু বক্স আঁকবো। এন যখন 1 হয় তখন এল এর মান কি হয়? 0, এম এর মান হয় 0। এম বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এর অপর নাম হলো কক্ষক বা অরবিটাল। আগে পড়েছিলে কক্ষ, কক্ষপথে ঘুরে বেড়ায়, কক্ষ সেল, আর এটা হচ্ছে অরবিটাল বা কক্ষক, মনে যেন থাকে। ঠিক আছে, কি n1 হলে l হয় 0, m এর মানও 0, অর্থাৎ কক্ষক কতগুলো আছে? একটা। সেইটাকে এরম ভাবে দেখানো হয়, একটা অরবিটাল ছোট্ট। ঠিক আছে, এইটার ক্ষেত্রে কি হবে? s মানে একটা। এখানে দেখো পি, পি কতগুলো আছে? 3টে, এরম ভাবে 1টা 2টো 3টে। n3 হলে কি কি আছে? একটা s আছে, 3টে পি আছে আর 5টা ডি আছে। বোঝা গেছে? অর্থাৎ যখন n1 হবে তার জন্য উপকক্ষ s হবে, 1 হলে s হবে। যদি 2 হয় কি কি হতে পারে? 2s 2p, এনেরই তো আন্ডারে, তাহলে লিখতে পারি এটা 1s। আচ্ছা, ওখানে না লিখে এইখানে লিখছি, এটা কি 1s। n2 হলে কি হবে? 2s হবে আর 2p হবে। 3 হলে কি হবে? 3s 3p 3d। 4 হলে 4s 4p 4d 4f। বোঝা গেছে? তাহলে এইভাবে আমরা এইগুলোকে চিহ্নিত করব। কোনো অরবিটাল বা কক্ষককে কিভাবে চিহ্নিত করা হয়? মুখ্য শক্তি স্তর n = 1 2 3 যা ইচ্ছা হতে পারে, এবং তার সঙ্গে এল মানে উপকক্ষের মান, সেইটা পাশে বসিয়ে এন এর জন্য প্রথম কক্ষের জন্য এন এর মান 1, এল এর মান 0, 0 হলে কি হয়? এস। একটা কক্ষককে কিভাবে চিহ্নিত করব? 1s দিয়ে। এন এর মান 2 হলে কি হবে? দুটো কক্ষক থাকতে পারে, একটা 2s একটা 2p। এন এর মান 3 হলে 3টে উপকক্ষ থাকতে পারে। আর মোট কতগুলো কক্ষক থাকতে পারে? কক্ষক
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। বোঝা গেছে না গেল না? হুম, n এর স্কোয়ার 1 এর স্কোয়ার 1, 2 স্কোয়ার 3 স্কোয়ার। দেখো n এর স্কোয়ার করে দিলেই আমরা m এর মান পেয়ে যাব, m এর সংখ্যা পেয়ে যাব। মানে কোনো কক্ষের অন্তর্গত কতগুলো কক্ষক বা অরবিটাল আছে কি করে পাবো? তার বর্গ করে দেব। n3 হলে কতগুলো কক্ষক পাওয়া যাচ্ছে? 9টা। n2 হলে কতগুলো পাওয়া যাচ্ছে? 4টে। n1 হলে কতগুলো পাওয়া যাচ্ছে? 1টা। বুঝতে পারলে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? আর কিভাবে কোনো কক্ষককে লেখা হয়, উপস্থাপন করা হয়? মুখ্য শক্তি স্তর, তার সঙ্গে গৌণ শক্তি স্তর। মুখ্য শক্তি স্তর আর গৌণ শক্তি স্তরকে SPDF এই প্রতীকী চিহ্ন ব্যবহার করে প্রকাশ করা হয়। তোমরা ওটা কোথায় লিখবে? তোমরা খাতার নিচে লিখবে। কোনো কক্ষককে উপস্থাপন করার জন্য কোনো কক্ষককে উপস্থাপন করার জন্য কোনো কক্ষককে উপস্থাপন করার জন্য মুখ্য শক্তি স্তর এবং গৌণ শক্তি স্তর, মুখ্য শক্তি স্তর এবং গৌণ শক্তি স্তর ব্যবহার করা হয়। মুখ্য শক্তি স্তর এবং গৌণ শক্তি স্তর, ব্র্যাকেটে গৌণ শক্তি স্তরের ব্র্যাকেটে লিখবে প্রতীকী চিহ্ন, কারণ গৌণ শক্তি স্তরের আমরা SPD প্রতীক চিহ্ন ব্যবহার করে থাকি। গৌণ মুখ্য শক্তি স্তর বা প্রতীকী চিহ্ন ব্যবহার করা হয়। তারপর নিচে এই 1s 2s 2p 3s 3p 3d এইভাবে লিখে নেবে। আর তোমরা নিজেরা অ্যাড করবে 4s 4p 4d 4f। এফের কতগুলো হবে দেখবে? 7টা হবে। মান নির্ণয় করবে, এখানে 3 আসবে, 3f -3 -2 -1 0 +1 +2 +3। ঠিক আছে, এই পর্যন্ত আমরা পরমাণুর মধ্যে ইলেকট্রন কোথায় কিভাবে থাকে, মানে ইলেকট্রনের বন্টনটা কোথায় কতগুলো থাকে সেটা আমরা পরের দিন দেখব। কিছু সূত্র আছে, কিন্তু আজকের আমরা যে ইলেকট্রনের ঘর সম্পর্কে জানলাম, অ্যাড্রেস সম্পর্কে জানলাম যে কোথায় থাকতে পারে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত শেষ।